উনি আমরা এই সংসদে দাঁড়িয়ে কথা বলার সুযোগ দান করেছেন। আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি আমার দল এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নেতা তারেক রহমান সাহেবকে। উনি আমাকে নমিনেশন দিয়ে এই মহান সংসদে আসার সুযোগ করে দিয়েছেন। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, আমি আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে, এবং তাদের অবদান আমাদের এই বাংলাদেশে অবিস্মরণীয় হয়ে থাকবে। আমি ধন্যবাদ জানাই আমার নির্বাচনী এলাকার জনগণকে, যারা আমাকে ভোট দিয়ে এই মহান সংসদে পাঠিয়েছেন। আমি স্মরণ করছি, গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই যোদ্ধাদের, যাদের আত্মত্যাগে আমরা এই ফ্যাসিস্টকে সরিয়ে এই সামনে আমরা এই সংসদে আসতে পেরেছি। মাননীয় স্পিকার, এই মহান সংসদ নিয়ে অনেক আলোচনা হচ্ছে। আমরা যদি একটু অতীতের দিকে নজর দেই তাহলে দেখতে পাই স্বাধীন বাংলাদেশের সব বড় গুরুত্বপূর্ণ রিফর্ম, অ্যামেন্ডমেন্ট বা অন্য যা কিছুই হয়েছে সবই বিএনপির হাতে হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সময় একদলীয় শাসন ব্যবস্থা থেকে আমরা বহুদলীয় গণতন্ত্রের শাসন ব্যবস্থা পেয়েছি। আমরা অর্থনৈতিক সময় তখন জাতীয়করণ থেকে আমরা মুক্ত অর্থনীতির বাজারে আসতে পেরেছি। এরপরে তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাতে আমরা 91-তে প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে পার্লামেন্টারি ফর্মে এসেছি। তখন অর্থনৈতিকভাবে আমরা ওই সময় ভ্যাটের প্রবর্তনের ফলে আজকে যে আমাদের বাজেট হচ্ছে লক্ষ কোটি টাকার, সেই বাজেট প্রণয়নের জন্য আমাদের সেই ভ্যাটের ইন্ট্রোডাকশনটা ছিল অবসরণীয় একটি গুরুত্বপূর্ণ ঘটনা। মাননীয় স্পিকার, বিএনপি একটি পরীক্ষিত দল, যার হাতে রিফর্ম সবচেয়ে নির্ভরযোগ্য। তাই গত নির্বাচনে জনগণ এই বিএনপিকে ভোটে জিতিয়ে আমাদের 2/3 মেজরিটি দিয়ে আমাদেরকে সংসদই দিয়েছে, যাতে আগামী দিনের রিফর্মও আমাদের হাতে হতে পারে। মাননীয় স্পিকার, আমি বিশ্বাস করি যে আমাদের নেতা জনাব তারেক রহমানের হাতে এই 17 বছর, এই আগামী জুলাই সনদ ও বিএনপির নির্বাচনী ইশতেহারে আমরা গত 17 বছরের রাজনৈতিক অর্থনৈতিক অপশাসনের ক্ষতবিক্ষত বাংলাদেশকে সংস্কারের মাধ্যমে আবার সঠিক পথে নিয়ে আসতে পারব। মাননীয় স্পিকার, আমি আমার নির্বাচনী এলাকা সম্বন্ধে দুটি কথা বলতে চাই। আমার নির্বাচনী এলাকা মানিকগঞ্জ 2, সিংগার, হরিরামপুর ও সদর উপজেলা ভাড়ারিয়া ও হাটিপাড়া নিয়ে গঠিত। সিংগার উপজেলা ঢাকার অতি সন্নিকটে এবং এখানে একটি কৃষি ভিত্তিক এলাকা। এখানে শাকসবজির জন্য সিংগারের কৃষি বিখ্যাত। আমরা মাননীয় সদস্য, আপনাকে ধন্যবাদ। আলোচনায় অংশগ্রহণ করবেন। ওকে, জি, মাননীয় প্রতিমন্ত্রী কি বিষয়ে বলেন? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি 274 বিধিতে আমি আমার একটি বিষয়ে মহান সংসদে উত্থাপন করতে চাই। মহামান্য রাষ্ট্রপতির বক্তব্যের ধন্যবাদ প্রস্তাবে আমি আমাদের বিনয়ের সঙ্গে আজকে বিরোধী দলীয় নেতা, উনি 12 দলীয় জোটের 24শে মার্চ সোমবার সন্ধ্যায় রাজধানীর মালিবাগে একটি হোটেলে ইফতার মাহফিলে উনি বক্তব্যে বলেছিলেন, আমাদের সংসদীয় নেতা এবং মাননীয় প্রধানমন্ত্রীকে এই আন্দোলনের, জুলাইয়ের আন্দোলনের প্রধান নায়ক
বা প্রধান সেনাপতি, এবং সেই অনুষ্ঠানে মাননীয় বিরোধী নেতা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় স্পিকার। সংসদ যদি জানতে চায়, আমার কাছে এখানে ভিডিও ক্লিপও আছে মাননীয় স্পিকার, আমি সেটা শোনাতে পারি। ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে। ধন্যবাদ। মাননীয় সদস্য আলোচনায় অংশগ্রহণ করবেন ঝালকাঠি 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টু। আপনার সময় 4 মিনিট। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার ঝালকাঠি নলছিটি 20টা ইউনিয়ন, 2টা পৌরসভা। মাননীয় স্পিকার, দেখলে মায়া লাগে, না আছে উন্নয়ন, না আছে কিছু। আমি বলবো আমাদের দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়া আমার এলাকায় ঝালকাঠি নলছিটি আবাসন দিয়ে গিয়েছিল। সে আবাসনে তো উন্নয়ন নাই, জরাজীর্ণ অবস্থায় এখন পড়ে আছে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি আমাদের প্রধানমন্ত্রীকে বলবো, এই যে আবাসনগুলি সুন্দরভাবে যদি না করা হয় তাইলে ওই এলাকার বসবাসের অনুপযোগী। মাননীয় স্পিকার, আমার দবদবে নলছিটি মোল্লারহাটের রাস্তা সেই 2001 সালে আমি করে গেছি, তারপর কোনো উন্নয়ন হয় নাই। এবং গাবা একসারাপাড়ের রাস্তা, তাও অনুন্নত এলাকা। এবং ভাসুন্ডা ব্রিজ যে জরাজীর্ণ অবস্থা। মাননীয় স্পিকার, আমার দেখলে মায় হয়। আমরা সংসদে এসেছি, আমরা চাই উন্নয়ন, আমরা চাই উৎপাদন। বিগত সরকারের সময় কি করেছে মাননীয় আপনিও ভালো জানেন, আমিও ভালো জানি। আপনি এখানে মন্ত্রী মহোদয় আছে এবং নদীকর্মে বিলীন হয়ে যাচ্ছে ঝালকাঠি নলছিটি স্কুল প্রতিষ্ঠানের সেই একই অবস্থা। মাননীয় স্পিকার, কেনই উন্নয়ন হয়নি অবশ্যই জানেন। এইটা হলো মরুম জুলফিকার ভুট্টো এলাকা, এখন ইলেন ভুট্টো এলাকা। এই জন্য প্রতিহিংসার রাজনীতি করে মাননীয় স্পিকার কোনো রাস্তাঘাট কিছু হয়নি, অনুন্নত এলাকা। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমাদের প্রধানমন্ত্রী, আমাকে সংসদ নেতা জনাব তারেক রহমানের আমি সুদৃষ্টি কামনা করছি এবং আমাদের এই মন্ত্রী মহোদয়ের আমি দৃষ্টি আকর্ষণ করে আমার এই এলাকার উন্নয়ন করা হোক। মাননীয় স্পিকার, আপনি ধন্যবাদ। আমাকে আমার জন্য দোয়া করবেন, আমার সোনার মানুষ ঝালকাঠি নলছিটির মধ্যে আপনি সুদৃষ্টি রাখবেন। সবাই ধন্যবাদ। মাননীয় স্পিকার, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য। টাইম চাননি, সময়ের আগেই আপনি শেষ করেছেন। অসংখ্য ধন্যবাদ। আলোচনায় অংশগ্রহণ করবেন সিরাজগঞ্জ 5 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য মোহাম্মদ আমিরুল ইসলাম খান। আমিরুল ইসলাম খান, আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ আপনাকে। মাননীয় স্পিকার, আমাকে আগে থেকে অবগত করা হয়নি, দয়া করে আমাকে আগামীকাল দিবেন। যেদিন খুশি দিয়েন ইনশাল্লাহ। আসলে বিষয়টা কাউকে অবগত করা হয়নি, এটা চিফ হুইপ মহোদয় করেছেন। আপনার যদি শরীর খারাপ থাকে, স্বাস্থ্য খারাপ থাকে, সেই ক্ষেত্রে হয়তো একদিন সময় নিতে পারেন। একটু হুইপ সাহেবকে একটু দেন মাইকটা প্লিজ। কি বলতে, একটু আপনি ধৈর্য ধরেন, মাইকটা দেন, উনি কি বলতে চাচ্ছেন দেখি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। এটা আসলে আমাদের হুইপ মহোদয়রা হুইপিং করে সংসদ থেকে নামগুলা কালেক্ট করেন, সেই জন্য ওনারা হয়তো নামটা আগে দিয়েছেন, কিন্তু আপনার সিরিয়ালে আজকে আসছে, হয়তো উনি ওনার প্রিপারেশন এই জন্য বলতেছেন আর কি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য, কোনো তো ডিসঅর্ডার হয়নি এখন পর্যন্ত। ঠিক আছে, একটু মাননীয় সদস্যকে দেন মাইকটা প্লিজ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজকে দিন শেষে আপনাকে পেলাম, এই জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমি জানতে পারলাম যে প্রত্যেক উপজেলায় মাননীয় সংসদ সদস্যদের জন্য অফিস দেওয়া হবে, কিন্তু আমি চিন্তিত হইলাম যে ঢাকা শহরে কি হবে। কারণ আমি যেহেতু ঢাকা শহরে এমপি, আমার সাথে আরও আছেন আমাদের মাননীয় বিরোধী লিডারও আছেন। এ ব্যাপারে যদি আপনার সহযোগিতা চাচ্ছে মাননীয় স্পিকার।
ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য। আমি যদিও ছিলাম না, বাট উপস্থিত ছিলাম না, কিন্তু টেলিভিশনে শুনতে পেরেছি, যেহেতু মাননীয় সংসদ নেতা এই ব্যাপারে নির্দেশনা দিয়েছেন এলজিআরডি মিনিস্টারকে, নিশ্চয়ই এলজিআরডি মিনিস্টার এখানে নেই, হয়তো বা কমিউনিকেট করা হবে। অফকোর্স ঢাকা সিটি, চট্টগ্রাম সিটি, তাদের ব্যাপারে তো দেখা দরকার। ধন্যবাদ। আলোচনায় অংশগ্রহণ করবেন বরিশাল 6 আসনে নির্বাচিত সদস্য জনাব আবুল হোসেন খান। আপনার সময় 4 মিনিট। জনাব আবুল হোসেন খান, প্লিজ 4 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সংসদের বাইরে প্রত্যেক দিন আমার বিরুদ্ধে বিভিন্ন এলাকার লোকজন ভিডিও করে বলে যে আমাদের বাউফলের এমপি সাহেব উনি পার্লামেন্টে গিয়ে এয়ারপোর্ট চায়, আর আমাদের আবুল হোসেন খান আমাদের জন্য তো কিছু চায় না। তা আমি এতদিন কথা বলেই সুযোগ পাই নাই, আজকে হঠাৎ করে সুযোগ পেলাম, এই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, রাজনীতি করি প্রায় 54 বছর, বিএনপি করি 34 বছর, 71-এর মুক্তিযোদ্ধা ছিলাম। আমি এর দীর্ঘ 54 বছরের অভিজ্ঞতায় আমি আজ পর্যন্ত স্বাধীনতা 71 সনের পর থেকে আজ পর্যন্ত দেশের স্বাধীনতার যে ইতিহাস বা আমাদের যে সমস্ত ব্যক্তিদের স্বাধীনতা 52, 62, 66, 69, 70, 71 মুক্তিযুদ্ধ, এবারে 7ই নভেম্বর, এরশাদ পতন, সর্বশেষ আমাদের জুলাই আন্দোলন, এই আন্দোলনগুলো যে সমস্ত মানুষের যে ভূমিকা ছিল, এই ভূমিকা নিয়ে একটি সত্য ইতিহাস আমাদের জাতি কিন্তু এখনও জানে না। আমাদের যে প্রজন্ম, এই প্রজন্ম একটা ভুল অসত্য ইতিহাস নিয়েই কিন্তু তারা বড় হয়েছে। আজকে এই সংসদে আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং সহ সমস্ত যারা উপস্থিত আছেন সবার পক্ষ থেকে আমার একটা অনুরোধ, সেটা হলো আগামী প্রজন্ম যেন একটা সত্য ইতিহাস জানতে পারে। বাংলাদেশের রাজনৈতিক দল তো বেশি ছিল না, ছিল আওয়ামী লীগ, ছিল জামাত ইসলাম, ছিল স্বাধীনতার পরে জাসদ নামে একটি দল হয়েছিল, আর ছোটোখাটো যে দলগুলো ছিল সে দলগুলো এখন বিলীন হয়ে গেছে, জাসদও বিলীন হয়ে গেছে। আমরা কোন রাজনৈতিক দলের কী ভূমিকা আমরা জানি, এবং ব্যক্তিগতভাবে এই 70 সনের পর থেকে 71 সনের পর থেকে বাংলাদেশে এমন কোনো রাজনৈতিক পট পরিবর্তন ঘটে নাই যেখানে একজন কর্মী হিসাবে আমি রাজপথে ছিলাম না। সেই 73 সন থেকেই এই জেল খাটতে খাটতেই এই জুলাই আন্দোলনের এই সর্বশেষ 3বার জেলে গিয়েছি। অনএলমের সময় আমাকে 7 বছর জেল দেওয়া হয়েছে। 7ই নভেম্বর তারিখেও আমি রাজপথে ছিলাম। আমার বক্তব্য হলো, আমরা জুলাই আন্দোলনের সনদে বিএনপি স্বাক্ষর করেছে, ইতিমধ্যে বিলও পাশ হয়েছে। আমি ধন্যবাদ জানাচ্ছি যারা শহীদ হয়েছেন, তারা আহত হয়েছেন, তাদের জন্য সরকার সব ধরনের ব্যবস্থা করবে। কিন্তু 71 সনের মুক্তিযুদ্ধে কত লোক শহীদ হয়েছেন এই তালিকাটা আমাদের কাছে নাই। আমি অনুগ্রহ করে এই মুক্তিযোদ্ধা মন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি, আমাদের দলের প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি, অনুগ্রহ করে 71 সনের মুক্তিযুদ্ধে কত লোক শহীদ হয়েছেন অনুগ্রহ একটা তালিকা করেন। সেই 71 মুক্তিযুদ্ধের সময় কোন দলে কি ভূমিকা ছিল, এই ভূমিকাটাও আমাদের জামাত ইসলামের যে আমির, উনি রাজশাহী মেডিকেল কলেজ ছাত্র ছিলেন, উনি তখন জামাত করতেন না। জামাতের যে কজন মুক্তিযোদ্ধা আছেন এরাও কিন্তু তখন কেউ জামাত করতেন না, তারা জামাতে পরে গেছেন। ধন্যবাদ মাননীয় সদস্য। আচ্ছা, 1 মিনিট বাড়ানো হলো। অনুরোধ জানাচ্ছি 5 মিনিট সময় দেন। 5 মিনিট, 1 মিনিট বলবো, বসে দেবো। তাই আমি অনুরোধ জানাচ্ছি, আমরা এখন বাংলাদেশের স্বাধীনতার 54 বছর পরে
আজকে সংসদে এসে আমরা অন্তত আমাদের কি গুণগত কোনো পরিবর্তন আসবে না? আমাদের মানসিক যে একটা মানে সমস্যা, একে অপরের দোষাপনের যে একটা আমাদের টেন্ডেন্সি, এই একাদের মুক্তিযুদ্ধে তখনকার মুক্তিযুদ্ধের স্বাধীন রাজনৈতিক নেতৃত্ব দেশের স্বাধীনতার ঘোষণা দিতে সাহস পায় নাই। তার বিরুদ্ধে একটা রাষ্ট্রদ্রোহী মামলা হবে এই ধরনের ঘোষণা দেন নাই। আবার সেই ঘোষণা দিলেন বাংলাদেশে একজন সেনার মেজর একজন, তিনি স্বাধীনতা ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধে ত্বরান্বিত করলেন। স্বাধীনতা পরে আওয়ামী লীগ যখন ৩.৫ বছর মাথায় গণতন্ত্র হত্যা করলো, 15ই আগস্ট হলো, ৩রা নভেম্বর হলো। ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন খুলনা 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল। জনাব শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, আপনার সময় 4 মিনিট। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, সংসদীয় আসন 100 খুলনা 2 সদর সোনাডাঙ্গা থেকে নির্বাচিত। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমার নির্বাচনী এলাকা খুলনা 2-এর সকল ভোটার, যারা আমাকে ভোট দিয়েছে, যারা ভোট দেয়নি, সকলকেই আন্তরিক কৃতজ্ঞতা জানাই। মাননীয় স্পিকার, যে নির্বাচনের মাধ্যমে আমরা নির্বাচিত হয়ে এই মহান জাতীয় সংসদের সদস্য হয়েছি, নতুন সরকার গঠন হয়েছে, মাননীয় স্পিকার সভাপতির আসনে আসীন হয়েছেন, সে নির্বাচনটা জুলাইয়ের রক্ত দিয়ে কেনা। মাননীয় স্পিকার, আজকের এই সংসদ 1.5 সহস্রাধিক শহীদের জীবনের বিনিময়ে অর্জিত, প্রায় 1.5 লক্ষ আহত পঙ্গু জুলাই যোদ্ধাদের স্বপ্ন বিসর্জন দিয়ে, এর মধ্য দিয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন রোপিত হয়েছে। মাননীয় স্পিকার, জুলাই সংগঠিত হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে, দলীয়করণের বিরুদ্ধে, কিন্তু মাননীয় স্পিকার, অত্যন্ত দুঃখ এবং বেদনার সাথে গোটা দেশবাসী লক্ষ্য করেছে, দেশে আগের তুলনায় চাঁদা, সন্ত্রাস, মাদক, নৈরাজ্য সীমাহীনভাবে বৃদ্ধি পেয়েছে। আর দলীয়করণের ক্ষেত্রে দেশের জনগণ হতবাক হয়ে লক্ষ্য করেছে, স্থানীয় সরকার ব্যবস্থাপনায় নির্বাচন ঘোষণা না করে নির্লজ্জভাবে ব্যাপক দলীয়করণ ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। মাননীয় স্পিকার, জুলাই সংগঠিত হয়েছিল জনগণের সমর্থনে, সরাসরি জনগণের অংশগ্রহণে, সংবিধানের ধারাবাহিকতার ঊর্ধ্বে উঠে একটি সাংবিধানিক সরকারের পতন ঘটিয়েছিল। জুলাই আন্দোলন প্রমাণ করেছে জনগণই আসল শক্তি। সেই জনগণ পরিবর্তন চেয়েছে, গণভোটে হায়ের পক্ষে সমর্থন দিয়েছে, ঐক্যমত্য কমিশনের সাথে সংশ্লিষ্ট সকল পক্ষ জুলাই চার্টারের সাথে একমত হয়ে স্বাক্ষর করলেও সরকারি দল গণভোটকে অস্বীকার করেছে, যা পৃথিবীর ইতিহাসে আর কখনো ঘটেনি। মাননীয় স্পিকার, রাষ্ট্রপতির ভাষণের ক্ষেত্রে এখন বলতে চাই, একজন রাষ্ট্রপতি তিনি দেশের সংকটে জনগণের পক্ষে ভূমিকা রাখেন, কিন্তু বাংলাদেশের রাষ্ট্রপতি জুলাই সংকটে জনগণের পক্ষে ছিলেন না, ছিলেন ফ্যাসিবাদের পক্ষে। এখনো তিনি জনগণের পক্ষে নয়, জনগণের চাওয়াকে বোঝেন না। জনগণ চায় তার পদত্যাগ। যদি বুঝতেন, পদত্যাগ করে জনগণের পক্ষে আসতেন। মাননীয় স্পিকার, রাষ্ট্রপতির ভাষণে বিগত সংসদের ভাষণ আর এই সংসদের ভাষণের মধ্যে কোনো পার্থক্য নেই, শুধু রং বদলিয়েছে। ভাষণে জনগণের কোনো আকাঙ্ক্ষা নেই, জনমতের উচ্চারণ নেই। সেই কারণে রাষ্ট্রপতির ভাষণে কোনো ধন্যবাদ দিতে পারলাম না মাননীয় স্পিকার। তবে মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমরা এই নতুন সংসদ, এটা শুধুমাত্র কোনো দলের নয়, সকল দলের জনগণের দেশের সংসদ। সেই হিসাবে যাতে আগামীতে ভূমিকা পালন করতে পারি,
সেই দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় স্পিকার। আপনাকে ধন্যবাদ মাননীয় ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন শেরপুর 3 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মাহমুদুল হক রুবেল। আপনার সময় 4 মিনিট। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার আসন 145 শেরপুর 3 শ্রীবর্দী ঝিনাইগাতি উপজেলা নিয়ে গঠিত। আমি মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপরে ধন্যবাদ প্রস্তাব বক্তব্য দিচ্ছি। আমি বক্তব্যের শুরুতেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। আমি ধন্যবাদ জানাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যিনি আমাকে মনোনয়ন দিয়ে এই মহান সংসদে আসার সুযোগ দিয়েছেন। আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করি আমার শেরপুর 3 আসন পাহাড়ের পাদদেশে অবস্থিত, সীমান্তবর্তী এলাকা, গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত শ্রীবর্দী ঝিনাইগাতি উপজেলা এবং শ্রীবর্দী পৌরসভার জনগণ, যারা চতুর্থবারের মতো আমাকে বিপুলভাবে ভোট দিয়ে এই চতুর্থবারের মতো সংসদে আসার সুযোগ করে দিয়েছেন। আমি আমার বক্তব্যের শুরুতেই মহামান্য রাষ্ট্রপতির বক্তব্য আমার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, আমার শেরপুর আসনটি শ্রীবর্দী ঝিনাইগাতি উপজেলা। এই 2 উপজেলা অত্যন্ত অবহেলিত। বিশেষ করে শেরপুর জেলার দিকে আমরা যদি তাকাই, অন্যান্য জেলার চাইতে শেরপুর জেলা সব দিক দিয়ে পিছিয়ে পড়া একটা জেলা। বিগত 15-16 বৎসর যে সরকার ক্ষমতায় ছিলেন, ফ্যাসিস্ট সরকার, সেই সময়ে আমাদের অন্যান্য জেলা, বিশেষ করে পাশের জামালপুর জেলায় যে পরিমাণ উন্নয়ন হয়েছে, ওর তুলনায় একেবারেই নগণ্য উন্নয়ন হয়েছে আমাদের শেরপুর জেলায়। আমাদের একটা পুরানো জেলা হওয়া সত্ত্বেও এই জেলায় এখন পর্যন্ত কোনো মেডিকেল কলেজ নাই, এখানে কোনো ইউনিভার্সিটি নাই, এখানে রেল লাইন নাই। এই দাবিগুলি শেরপুর জেলার 5টি উপজেলা এবং 4টি পৌরসভার মানুষের প্রাণের দাবি। দীর্ঘদিন থেকে এই এলাকার সমস্ত মানুষ এই দাবিগুলি করে আসছে, কিন্তু এখন পর্যন্ত সেই দাবিগুলির প্রতিফলন ঘটে নাই। সেই সঙ্গে আমার শ্রীবর্দী ঝিনাইগাতি উপজেলা শেরপুরের 3টি আসনের মধ্যে সবচাইতে বেশি অবহেলিত। আমরা যেমন শিক্ষার দিক দিয়ে পিছিয়ে রয়েছি, আমরা স্বাস্থ্যসেবার দিক দিয়ে পিছিয়ে রয়েছি, আমাদের জীবনযাত্রার মান খুবই নিম্নমুখী, কর্মসংস্থানের কোনো ব্যবস্থা আমার এই 2 উপজেলায় নাই বললেই চলে। আমার এই 2 উপজেলা সম্পূর্ণরূপে কৃষির উপর নির্ভরশীল, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এই কৃষকের ফসল এটাও প্রকৃতির উপর নির্ভর করে। আমাদের এলাকাতে হঠাৎ করে ফ্লাড হয়, পাহাড়িয়া ঢল। এই পাহাড়িয়া ঢল যদিও ক্ষণস্থায়ী বা অল্প সময়ের, কিন্তু এই স্বল্প সময়ের মধ্যেই আমার 2 উপজেলার সমস্ত কৃষকের সারা বৎসরের যে কষ্ট পরিশ্রমের ফসল, সেই ফসল ধ্বংস করে যায় মাত্র 24 ঘন্টা 72 ঘন্টার সেই ফ্লাশফ্লাডের মাধ্যমে। আমার এলাকায় বন্য হাতির আক্রমণ, এখনো বন্য হাতি ঘোরাফেরা করছে, ফসল কাটার সময় হচ্ছে। ধন্যবাদ মাননীয় সদস্য। আচ্ছা, 1 মিনিট সময় দেওয়া হলো আপনাকে। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার এখানে এই হাতির সমস্যার সমাধান করা খুব জরুরি। এখন পর্যন্ত অস্থায়ীভাবে সমস্যার সমাধান করা হচ্ছে। স্থায়ী সমাধান না করা গেলে এখানকার মানুষ ওই এলাকায় বসবাস করতে পারবে না। আমার এলাকায় স্টেডিয়াম নাই, হাসপাতাল আছে, ঠিকভাবে সেবা এলাকার মানুষ পাচ্ছে না। ন্যূনতম প্রাথমিক
স্বাস্থ্যসেবা যেটা বলে সেটাও আমার 2 উপজেলার মানুষ বঞ্চিত। আমাদের এলাকায় শিক্ষার হার বাড়ানোর জন্য এখানে কলেজ করা দরকার, এখানে মহিলা কলেজ করা দরকার। আমাদের এখানে আদিবাসী আছে, সেই আদিবাসীরা বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছে। আমার এলাকার এই বিশেষ করে নদীর বাঁধ, মহারশী নদীর বাঁধ, এই বাঁধের স্থায়ী ব্যবস্থা করা প্রয়োজন। আমি আপনার মাধ্যমে অনুরোধ করব যে এই ব্যবস্থাগুলি যেন জরুরি ভিত্তিতে। ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন টাঙ্গাইল 6 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য মোহাম্মদ রবিউল আওয়াল। জনাব রবিউল আওয়াল, আপনার সময় 4 মিনিট। ধন্যবাদ। আসসালামু আলাইকুম মাননীয় ডেপুটি স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ। আমাকে 2 মিনিট বাড়িয়ে দিতে হবে যদি সম্ভব হয়। 1984 সাল থেকে আমার ছাত্র দলের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি শুরু। আপনি দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলনের সূতিকাগার। বাংলাদেশের যত আন্দোলন হয়েছে 1952 সাল থেকে শুরু করে সমস্ত কিছুর আন্দোলনের সূতিকাগার ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। 90 স্বৈরাচার আন্দোলন, 9 বছর স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে আন্দোলন থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রক্তস্নাত সে বিশ্ববিদ্যালয় চত্বরকে রক্তে রঞ্জিত ছিল। আবার পাশাপাশি যারা আমরা রাজনীতি করেছি, জাতীয়তাবাদী ছাত্রদল করেছি, আমি দেখেছি আমার পাশের লাশ, আমি দেখেছি সেই রক্তস্নাত ঢাকা বিশ্ববিদ্যালয়, তার মাধ্যমেই বেড়ে ওঠা আজকের রবিউল আওয়াল লাবলু। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সূর্য শরীফ হিসেবে আমি নিজেকে গর্বিত মনে করি। আজকে কথা বলার অনেক কিছু ছিল, রাজনৈতিক বক্তব্য দিতে পারছি না যেহেতু অল্প সময়, সেই স্বল্প সময়ে আমার এলাকার কথাই তুলে ধরছি। আমার এলাকা টাঙ্গাইল 6, 135 নাগরপুর দেলদুয়ার। বিশেষ করে সেখানে ধলেশ্বরী একটি সেতু আছে। 2005 সালের 27শে ডিসেম্বর আমাদের প্রাণের নেত্রী বেগম খালেদা জিয়া নাগরপুর সফর করেন। সেই ক্ষেত্রে উনি সেতুটি উদ্বোধন করতে পারেননি, বাট নির্মাণের জন্য প্রস্তুতিমূলক কর্মকাণ্ড করেছিলেন। কিন্তু পরবর্তীকালে আওয়ামী লীগ সরকার তাদের উদ্বোধন করে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে পরিকল্পনা, সেই পরিকল্পনাকে উল্লেখ করে তারা কাজ করতে সমর্থ অর্জন করেন। আজকে নাগরপুর দেলদুয়ারের মানুষের দাবি, গণমানুষের দাবি, হাজার হাজার লোকের দাবি, প্রাণের দাবি, ধলেশ্বরী সেতুর টোল মুক্ত সেতু চায়। নাগরপুর দেলদুয়ারের জনগণের দাবি এটা। আমি আমাদের মাননীয় মন্ত্রী তার সাথে কথা বলেছিলাম। তো আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়কে বলতে চাই, এই যে আমাদের এই ধলেশ্বরী সেতুর টোল মুক্ত করা হোক। আমি পাশাপাশি আরেকটি বলতে চাই, টাঙ্গাইলে 8টি আসন, নাগরপুর, দেলদুয়ার, টাঙ্গাইল 6, এখানে কোনো পৌরসভা নেই। আমি আপনার মাধ্যমে এই সংসদে বলতে চাই, মানুষের দাবি এই জন্যই পূরণ করতে হবে। মানুষের মূল্যবান ভোটের মাধ্যমে আমরা নির্বাচিত হয়েছি, আমরা বারবার সরকার গঠন করি। তাই আপনাদের এই সংসদে, মহান সংসদে বলতে চাই, জনগণের দাবি যেন এখানে অত্যুক্ত না থাকে। জনগণের দাবিকে পূরণ করার লক্ষ্য নেই আমাদের রাজনীতি। আজকে 2026 সালে 13 জাতীয় সংসদ নির্বাচনে আমাকে যারা ভোট দিয়েছেন, ধানের শীষে ভোট দিয়েছেন, আমি একজন কর্মী, আমি এই দলের একজন কর্মী হিসাবে নিজেকে গর্বিত অনুভব করি। যারা তারেক রহমানকে, বর্তমান প্রধানমন্ত্রী, তাকে আমার হৃদয় থেকে মোবারকবাদ জানাই। তিনি আমাকে নমিনেশন দিয়েছিলেন, কিন্তু ইশারা সেই মহান রাব্বুল আলামিনের, তার ইশারাই সব কিছু আজ কথা বলছি, সেটা তার ইশারা। তার ইশারা ছাড়া কখনোই কোনো কাজ সম্পন্ন করতে পারি না। আমার আদর্শ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার উম্মত আমি, তার উম্মতের আদর্শ নিয়ে আমি বাকি জীবন রাজনীতি থেকে শুরু করে সমাজনীতি সর্বত্র। আপনার সময় 1 মিনিট বৃদ্ধি করা হলো। ধন্যবাদ।
আমি সুন্নতি কায়দায় জীবনকে পরিচালিত করে এই রাজনীতি, সমাজনীতি, সৌহার্দ্য, সততা সমস্ত কিছুই ইমানি আকীদায় আমার বাকি জীবন পরিচালনা করতে চাই। আমি এই সংসদে বলতে চাই, আমি দুর্নীতির অন্তর্ভুক্ত হব না। আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলে গেলাম, এখানে যদি কোনো ব্যক্তি আমার নামে একটি টাকা করে দিয়ে প্রমাণ দিতে পারে, আমি নতজানু হয়ে এই সংসদ থেকে পদত্যাগ করব। আমি নবীজির সুন্নাহর আলোকে আমার জীবন, বাকি জীবন চালাইতে চাই। জীবনে রাজনীতি করতে গিয়ে হয়তো অন্যায় করেছি, প্রতিবাদ করেছি, প্রতিরোধ করেছি, তার জন্য মহান রাব্বুল আলমীর কাছে ক্ষমা চাই। আল্লাহ রাব্বুল আলমিন আমাকে নিয়ম এবং নীতির মাধ্যমে এই নাগরপুর দেলদুয়ারে যে দায়িত্ব জনাব তারেক রহমান আমাকে দিয়েছেন, তার নীতিমালা শহীদ জিয়ার আদর্শের সততার আলোকে বেগম খালেদা জিয়ার সেই ত্যাগ এবং তিথি। জি, অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য, অসংখ্য ধন্যবাদ। আলোচনায় অংশগ্রহণ করবেন বগুড়া ৭ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোর্শেদ মিল্টন। লালমনিরহাট ২ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ রুকন উদ্দিন বাবুল। আপনার সময় ৪ মিনিট। ধন্যবাদ। বিসমিল্লাহির রহিম। মাননীয় স্পিকার, এই মহান জাতীয় সংসদে বক্তব্য রাখার সুযোগ দেওয়ার জন্য আমি আপনার প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ত্রয়োদশ জাতীয় সংসদের 2026 সালের প্রথম অধিবেশনে মহামান্য রাষ্ট্রপতির দিক নির্দেশনামূলক ভাষণের উপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশগ্রহণ করতে পেরে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি সংসদ নেতা ও মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। একই সাথে মাননীয় মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, ডেপুটি স্পিকার, চিফ হুইপবৃন্দ এবং এই সংসদের সকল সম্মানিত সদস্যদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। সেই সঙ্গে আমার নির্বাচন এলাকা লালমনিরহাট ২, কালীগঞ্জ, আদিতমারি এর সর্বস্তরের জনগণ এবং দেশবাসীর প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। শ্রদ্ধা নিবেদন। মাননীয় স্পিকার, আমার বক্তব্যের সূচনাতে আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, মহান মুক্তিযোদ্ধার অন্যতম সেক্টর কমান্ডার এবং জেড ফোর্সের সাহসী অধিনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে তার ঐতিহাসিক আহ্বানেই জাতির স্বাধীনতার সংগ্রামে উদ্দীপ্ত হয়েছিল। আমি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের রূপকার, ৩ বারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। গণতন্ত্রের প্রতি তার অবিচল অবস্থান জাতির জন্য প্রেরণার উৎস। একই সাথে আমি সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি ভাষা আন্দোলনের বীর শহীদগণ এবং মহান মুক্তিযুদ্ধে আত্মসহকারী সকল বীর মুক্তিযোদ্ধাকে। আমি বিনম্র চিত্তে স্মরণ করছি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আত্মত্যাগকারী সকল শহীদদের এবং 2024 সালে ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের বীর শহীদদের। তাদের আত্মত্যাগ জাতিকে নতুন দিক নির্দেশনা দিয়েছে। মাননীয় স্পিকার, আমি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি। তার দূরদর্শী নেতৃত্বে আমরা একটি কঠিন সময় অতিক্রম করে গণতন্ত্রের পথে ফিরে আসতে সক্ষম হয়েছি। আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমার নির্বাচন এলাকা লালমনিরহাট ২, কালীগঞ্জ, আদিতমারির জনগণকে, যাদের আস্থার ভোটে আমি এই মহান সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছি। মাননীয় স্পিকার, গত 12 মার্চ 2026 তারিখে মহামান্য রাষ্ট্রপতি যে দিক নির্দেশনামূলক ভাষণ প্রদান করেছেন, তার জন্য আমি তাকে আন্তরিক ধন্যবাদ জানাই। তার এই সুদীর্ঘ বক্তব্যে দেশের সার্বিক অবস্থা, সম্ভাবনার চ্যালেঞ্জের একটি বাস্তব চিত্র প্রতিফলিত হয়েছে। মাননীয় স্পিকার, আমি আমার নির্বাচন এলাকা লালমনিরহাট ২, কালীগঞ্জ, আদিতমারি এর কিছু গুরুত্বপূর্ণ সমস্যা তুলে ধরেছি। ১, তিস্তা নদীর ভাঙ্গন ও পানির সংকট। ২, কৃষি সেচ ব্যবস্থার দুর্বলতা। ৩, গ্রামীণ সড়কের বেহাল অবস্থা। ৪, স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতা। ৫, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো ঘাটতি। ৬, বেকারত্ব সমস্যা। ৭, সীমান্ত এলাকার মাদক চোরাচালান। ৮, বিদ্যুৎ ও ভোল্টেজ সমস্যা। ৯, ক্ষুদ্র শিল্প উদ্যোক্তা উন্নয়নের অভাব। মাননীয় স্পিকার, উল্লিখিত সমস্যাগুলো যদি পরিসংখ্যানের বিষয় নয়,
এগুলো আমাদের সাধারণ মানুষের প্রতিদিনের জীবন সংগ্রামের প্রতিচ্ছবি। তাই আমি সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহের প্রতি জোরালো আহ্বান জানাচ্ছি, অগ্রাধিকার ভিত্তিতে পরিকল্পনা গ্রহণ করে দ্রুততম সময়ের মধ্যে এসব সমস্যার কার্যকর এবং টেকসই সমাধান নিশ্চিত করা হোক। বিশেষ করে তিস্তা নদী শাসন, আধুনিক সেচ ব্যবস্থা, অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্য শিক্ষা খাতের সম্প্রসারণ এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা অত্যন্ত জরুরি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সরকারের আন্তরিকতা ও সঠিক পরিকল্পনার মাধ্যমে কালীগঞ্জ আদিতমণি উপজেলাকে একটি উন্নত, সমৃদ্ধ, সম্ভাবনাময় জনপদে রূপান্তর করা সম্ভব। ধন্যবাদ মাননীয় সদস্য, ধন্যবাদ। 1 মিনিট, ঠিক আছে। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতির ভাষণে যে জাতীয় ঐক্য ও সম্প্রীতির বার্তা দেওয়া হয়েছে, কালীগঞ্জ আদিতমণি উপজেলা হবে তার একটি উজ্জ্বল উদাহরণ। আমি দৃঢ়ভাবে অঙ্গীকার করছি আমার এলাকায় কোনো ধরনের অন্যায়, দখলবাজি বা সন্ত্রাসের স্থান হবে না। মাননীয় স্পিকার, আমি মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আপনার সুস্বাস্থ্য কামনা করে এবং আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ প্রদানের জন্য পুনরায় ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। শহীদ জি অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। আলোচনায় অংশগ্রহণ করবেন ময়মনসিংহ 5 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ জাকির হোসেন। জনাব মোহাম্মদ জাকির হোসেন, আপনার সময় 4 মিনিট। ধন্যবাদ। মাননীয় স্পিকার, ধন্যবাদ। 4 মিনিটে জাতীয় সমস্যার কথা বলবো না নিজের এলাকার কথা বলবো? জাতীয় কথা বললে তো আর এলাকার কথা বলা হবে না। মানুষজন ভোট দিয়া পাঠাইছে সংসদে। প্রথমবার বক্তৃতা দেওয়ার জন্য দাঁড়িয়েছি। সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি ময়মনসিংহ 5 মুক্তাগাছা এলাকা থেকে নির্বাচিত সংসদ সদস্য। আজকের এই সংসদে দাঁড়িয়ে প্রথমেই মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, শুকরিয়া আদায় করছি। আমাকে নমিনেশন দেওয়ার জন্য আমাদের সংসদ নেতা জনাব তারেক রহমান সাহেবের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। মুক্তাগাছার 6 লক্ষ মুক্তাগাছাবাসী প্রিয় মানুষকে আমাকে ভোট দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। শ্রদ্ধাভরে স্মরণ করছি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবকে। স্মরণ করছি আমাদের আপসহীন নেত্রী, গণতন্ত্রের মা, বাংলাদেশের অভিভাবক মরহুমা বেগম খালেদা জিয়াকে। আরও স্মরণ করছি 71-এর স্বাধীনতা যুদ্ধ, 90-এর আন্দোলন, গত 24শে জুলাইয়ের আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। মাননীয় স্পিকার, আজকে এখানে দাঁড়িয়েছি মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ বক্তৃতা দেওয়ার জন্য। উনি বিগত ফ্যাসিস্ট সরকার যে 17 বছর 18 বছর ক্ষমতায় ছিলেন, এই ফ্যাসিস্ট সরকারের রাষ্ট্রপতি হয়েছিলেন। ফ্যাসিস্ট সরকারের সময় উনি এই ফ্যাসিস্ট সরকার কি কি করে গিয়েছেন সেটার স্বীকৃতি দিয়ে গিয়েছেন এই সংসদে দাঁড়িয়ে। তার জন্য ওনাকে আবারও ধন্যবাদ জানাই। জুলাই আন্দোলনে যারা যারা শহীদ হয়েছেন, যারা যারা আহত হয়েছেন, এটা নিয়ে যে বিতর্ক আমরা সংসদে করেছি, আমি আমার বিরোধী দলীয় বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা যখন আন্দোলন সংগ্রাম করার সময় জেল খেটেছি, তখন কিন্তু সেইখানে বেশিরভাগই বিএনপির লোকদেরকেই দেখেছি। 2-4 জন ওনাদের লোকরা ছিল, বাদবাকি 200-400 লোক ছিল বিএনপির। আমাদের এলাকার 2-1টি সমস্যা বলে সময় দেখছি শেষ হয়ে যাচ্ছে। মাননীয় স্পিকার, একটু সময় বাড়ায় দিলে ভালো হয়। এলাকার মানুষের কথা বলি। বাড়ানো হলো 1 মিনিট। তো এলাকার মানুষের কথা বলি। আপনার স্কুলের ছাত্র আমি, আপনার বড় ভাই, এই খাতিরে একটু বাড়ায়েন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমাদের মুক্তাগাছায় একটা বড় সমস্যা, সেখানে একটা বাইপাস রোড হচ্ছিল। এই বাইপাস রোড অর্ধেক হওয়ার পরে বন্ধ হয়ে গিয়েছে। অর্ধেকের কাজ হয়েছে, অর্ধেকের কাজ আর বছরখানিক যাবৎ বন্ধ হয়ে আছে।
মাননীয় মন্ত্রী সাহেবের সাথে কথা বলেছি, প্রতিমন্ত্রী সাহেবের সাথে কথা বলেছি, তেমন কোনো অগ্রসর হয় নাই। আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। মাননীয় প্রধানমন্ত্রী যদি এটাকে দেখে, আমাদের মুক্তাগাছার মানুষরা এই রাস্তাঘাটে যে জামের সৃষ্টি হচ্ছে সেখান থেকে রেহাই পাবে। দীর্ঘ প্রায় ৩৫ বছর আগে মুক্তাগাছায় ১৯৯১ সনে বিসিক নগরী তৈরি হয়েছিল। এটা আজ অবধি সেখানে কোনো ইন্ডাস্ট্রি হয় নাই। মুক্তাগাছা এলাকার মানুষের 1 মিনিট সময় বাড়িয়ে দিন দয়া করে। আর একটু 1 মিনিট দিলে ভালো হইতো। ওই এলাকায়, আমাদের এলাকার মানুষের কর্মসংস্থানের সুযোগ খুব কম, সেখানে কোনো ইন্ডাস্ট্রি নাই। এই ইট বানানোর ব্যবসা ছাড়া আসলে কোনো ব্যবসা সেখানে নাই। তো কাজেই আমাদের এই বিসিক নগরীটাকে যদি চালু করার ব্যবস্থা করা হইতো, ওইখানে কিন্তু গ্যাসের কানেকশন আছে, প্লাস আমি যতদূর শুনেছি আমাদের জামালপুরেও গ্যাস পাওয়া গিয়েছে। সেইটাকে সামনে রেখে যদি মুক্তাগাছায় এই বিসিক নগরীটাকে চালু করার উদ্যোগ নেওয়া হইতো, তাহলে মুক্তাগাছার মানুষ স্বাভাবিক জীবনযাপন করতে পারত, একটু উন্নত জীবনযাপন করতে পারত। আরেকটা জিনিস মাননীয় স্পিকার, আমাদের এই সংসদে সবাই অনেক কথাই বলেছেন। আমরা যে সমস্যাটা আমার এলাকায় আমি বিশেষভাবে ফেস করছি, আমার মনে হয় অন্য কোনো এলাকায় বোধহয় সেই সমস্যাটা নাই। মানুষ অনলাইনে জুয়া খেলে। ধন্যবাদ। আলোচনায় অংশগ্রহণ করবেন নরসিংদী ৩ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মঞ্জুর এলাহি। জনাব মঞ্জুর এলাহি, আপনার সময় 4 মিনিট। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্যে। আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান আল্লাহর, যিনি আমাকে এই মহান সংসদে এসে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমি রুহের মাগফিরাত কামনা করি। মহান নেতা, জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আমি রুহের মাগফিরাত কামনা করি। আমার নেত্রী, বাংলাদেশের মাদার অব ডেমোক্রেসি, গণতন্ত্রের মা, 3বারের প্রধানমন্ত্রী জননেত্রী বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফিরাত কামনা করি। আমি রুহের মাগফিরাত কামনা করি আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের স্নেহের ছোট ভাই জনাব আরাফাত রহমান কুকুর, রুহের মাগফিরাত কামনা করি। আমি রুহের মাগফিরাত কামনা করি 2013 সালের 5ই মে শাপলা চত্বরে বাংলাদেশের আলেম ওলামা যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করি। আমি ধন্যবাদ জানাই আমার নেতা, আপনাদের নেতা, এই জাতীয় সংসদের সংসদীয় দলের নেতা জনাব প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে, যিনি আমাকে জাতীয়তাবাদী দলের মনোনয়ন দিয়ে এই মহান সংসদে এসে কথা বলার সুযোগ করে দিয়েছেন। ওনাকে ডাবল ধন্যবাদ জানাই, কারণ 18 সালেও কিন্তু উনি আমাকে মনোনয়ন দিয়েছিলেন। আমি মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতিকে আমি ধন্যবাদ জানাতে চাই, কারণ আপনারা জানেন ওনার অতীত আর বর্তমান, ওনার ছাত্রজীবন, কর্মজীবন সব কিছু কিন্তু আমাদের মুখস্থ। তারপরেও এই মহান সংসদে এসে উনি কিন্তু আমাদের নেতা জনাব তারেক রহমান, আমাদের নেতা জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে উনি স্বাধীনতার ঘোষক বলেছেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে আপসীর নেত্রী বলেছেন, জাতীয়তাবাদী দলের প্রশংসা করেছেন। সে কারণেই কিন্তু উনি ধন্যবাদ আমাদের কাছে পাওনা হয়েছেন। আপনারা জানেন এই স্বৈরাচার পতন আন্দোলনে বাংলা মায়ের দামাল ছেলেমেয়েরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে তারা কিন্তু আজকে বাংলাদেশে এই গণতন্ত্রকে আবার ফিরিয়ে এনেছেন। 2024 সালের এই আমিয়ার ডামি নির্বাচনে তারা নির্বাচিত হওয়ার পরে, আগে ছিল স্বৈরাচার, পরে কিন্তু তারা হয়েছে হায়নার মতো হিংস্র, এবং এই হিংস্রতার দাবি করে তারা রাষ্ট্র পরিচালনা করার চেষ্টা করছিল, কিন্তু বাংলাদেশের মানুষ এটাকে কোনোভাবেই মেনে নিতে পারছিল না। সেই আন্দোলন সংগ্রামে আমাদের দলের সহ অনেক নেতাকর্মী শহীদ হয়েছে, রক্ত দিয়েছে। আমি সহ
অনেক নেতাকর্মী জেল কেটেছে, আত্মহুতি দিয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে। কিন্তু এর পরিপ্রেক্ষিতে আমাদের নরসিংদী জেলার মানুষও কিন্তু থেমে থাকে নাই। তারা কিন্তু যুদ্ধ ঘোষণা করেছে, এই সরকারের পতন করবে। এর উদ্দেশ্যে যখন মাঠে নেমেছে তখন কিন্তু 2024 সালের জুলাই মাসের 18 তারিখে আমাদের নরসিংদীর জেলখানা যখন এই নরসিংদীর ছেলেমেয়েরা ভেঙে ফেলে, ভাঙার কারণে 1800 কয়েদি যখন জেলখানা থেকে বেরিয়ে আসে, যুদ্ধ তো আগে থেকেই চলছিল, তারপরে কিন্তু নরসিংদী জেলার সাথে এই স্বৈরাচারী সরকারের মহাযুদ্ধ শুরু হলো। এই মহাযুদ্ধে নরসিংদী জেলার 26 জন ছেলে মেয়ে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। শুধু তাই না, আমাদের দলের নেতা যারা ছিল কেউ কিন্তু মাটির উপরে থাকতে পারে নাই। তারা কিন্তু কোথায় যে ছিল, কিভাবে জীবন পার করে। ধন্যবাদ মাননীয় সদস্য, ধন্যবাদ। আপনি কি 1 মিনিট সময় চান? আচ্ছা, 1 মিনিট দেয়া হলো। যাই হোক, আমি আরেকটি কথা না বললেই নয়। এই বাংলাদেশ মুসলিম দেশ, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী জাতীয়তাবাদী দল এই কথাকে বিশ্বাস করে বাংলাদেশের ইমাম মুয়াজ্জিনরা কিন্তু অবহেলিত ছিল, বঞ্চিত ছিল। সে কারণে বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের ইমাম মুয়াজ্জিনদেরকে উনি সম্মানিত করবেন, একটা পাইলট প্রোগ্রাম হাতে নিয়েছেন তাদেরকে। আজকে আমি সে কারণে আমার পক্ষ থেকে, নরসিংদী জেলাবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি সাধুবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার নির্বাচনী এলাকার যারা আছেন, যারা আমাকে ভোট দিয়ে এই মহান সংসদে পাঠিয়েছেন, আপনাদের সবার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের এই শিবপুরে আপনারা জানেন নরসিংদী জেলা শুধু শিল্প সমৃদ্ধ, কাপড়ের জন্য বিখ্যাত নয়। আমার নির্বাচনী এলাকা নরসিংদী 3 শিবপুর, সেখানে কিন্তু সবজির জন্য বিখ্যাত। এই ঢাকা শহরের সবজি যতটুকু আসে তার 70% সবজি কিন্তু আমার শিবপুর থেকে। ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন গাজীপুর 3 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব SM রফিকুল ইসলাম। জনাব SM রফিকুল ইসলাম, আপনার সময় 4 মিনিট। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে মহামান্য রাষ্ট্রপতির ভাষণের পর বক্তব্য রাখার সুযোগ করে দেওয়ার জন্য। একটি শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধি নিয়ে এই মহান জাতীয় সংসদের যাত্রা শুরু হয়েছে। আমি এই মহান জাতীয় সংসদের মাননীয় সংসদ নেতা, মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, মাননীয় বিরোধী দলের নেতা এবং চিফ হুইপ সকল সংসদ সদস্যদের অভিনন্দন জানাই। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশের জাতীয়তাবাদ এবং জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে এবং সাবেক 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি এই দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, তাকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমি রোহের মাগফিরাত কামনা করি জনাব মরহুম আরাফাত রহমান কোকর। আমি মহান মুক্তিযুদ্ধের লাখো শহীদ বীরাঙ্গনা মা বোনদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি ডক্টর শামসুল আলম খান, শহীদ নূর হোসেন সহ যারা 90-এর দীর্ঘ 9 বছর স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলনে শহীদ হয়েছেন। বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ 24-এর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, যে আন্দোলনে দেশের ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, শিক্ষক, সাংবাদিক, শিশু, নারী সহ সর্বস্তরের জনগণ রাস্তায় নেমে আসেন এবং শহীদ আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম সহ অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে একটি সফল গণ অভ্যুত্থান অনুষ্ঠিত হয়। আমি এই গণ অভ্যুত্থানের সকল শহীদদের গভীর শ্রদ্ধা জানাই এবং আহতদের সুস্বাস্থ্য কামনা করি। দীর্ঘ 17 বছর ফ্যাসিবাদী শাসনামলের গুমের শিকার নিখোঁজ ইলিয়াস আলী, চৌধুরী আলম, সুমন সহ বিচার পরিবর্তন হত্যাকাণ্ডের শিকার, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নির্যাতন ও নিপীড়নের শিকার বিএনপি সহ সকল রাজনৈতিক নেতা কর্মীদের প্রতি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি। এছাড়া হেফাজতের সমাবেশ বিডিআর বিরুদ্ধে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। মাননীয় স্পিকার, আমি মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাই এই জন্য যে তিনি মহান মুক্তিযুদ্ধকে সঠিকভাবে উপস্থাপন করেছেন এবং ফ্যাসিবাদকে সঠিকভাবে চিহ্নিত করেছেন। তিনি গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস সঠিকভাবে উপস্থাপন করেছেন। একই সাথে তিনি সরকারি গুরুত্বপূর্ণ কর্মসূচি যেমন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বৃক্ষরোপণ, খাল খনন সহ অগ্রাধিকারমূলক কর্মসূচি সঠিকভাবে উপস্থাপন করেছেন। মাননীয় স্পিকার, আমাদের বাংলাদেশ একটি যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ, অর্থনৈতিক ভারসাম্য পুনরুদ্ধার, যুব সমাজের কর্মসংস্থান, শিল্প উন্নয়ন, কৃষকের ন্যায্য মূল্য, সুশাসন নিশ্চিত করা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রীর সঠিক নীতি
রাজনৈতিক সদিচ্ছা এবং জবাবদিহিতার মাধ্যমে আমরা এসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবো ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, আমাদের নির্বাচন এলাকা গাজীপুর 3 একটি শিল্প অধ্যুষিত এলাকা। এখানে হাজার হাজার শ্রমিক প্রতিদিন ঘাম জড়িয়ে দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এখানে কৃষক আছে, শ্রমিক আছে, উদ্যোক্তা আছেন, ছাত্র যুব সমাজ আছেন। তাদের অধিকার নিয়ে কথা বলা আমার নৈতিক দায়িত্ব বলে আমি মনে করি। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্যি যে এখানে অনেক শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে এবং যুব সমাজ কর্মহীন হয়ে পড়ছে এবং নানান সমস্যাও দেখা দিচ্ছে। আমার এলাকার শিল্প প্রতিষ্ঠানগুলি পরিকল্পিত গড়ে ওঠেনি। বেশিরভাগ শিল্প প্রতিষ্ঠানে শিল্প বর্জ্য পরিশোধনের কার্যকর এটিপি প্ল্যান নাই। ফলে শিল্প বর্জ্যের কারণে পরিবেশ দূষিত হচ্ছে, কৃষি জমি ধ্বংস হচ্ছে, মানুষ ক্যান্সার সহ নানান রোগে আক্রান্ত হচ্ছে, গাছপালা মরে যাচ্ছে, মাটির বিভিন্ন স্তরে দূষিত বর্জ্য ঢুকে যাচ্ছে, ভূগর্ভস্থ পানির সাথে আমরা সেগুলি পান করছি। এই অপরিশোধিত বর্জ্য অবস্থান হাত থেকে আমরা রক্ষা পেতে চাই মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমাদের এলাকার রাস্তাঘাট শিল্প প্রতিষ্ঠানে বড় বড় যান চলাচলের উপযোগী হিসেবে গড়ে তোলা হয় নাই। ফলে সকল রাস্তাঘাট ভাঙাচোরা এবং চলাচলের অনুপযোগী। বর্তমানে রাস্তাঘাট মেরামত এবং নতুন করে নির্মাণের সময় অবশ্যই যেন আরসিসি ঢালাই করে রাস্তা করা হয়, সেই জন্য আমি মাননীয় যোগাযোগ মন্ত্রীর প্রতি অনুরোধ জানাচ্ছি। আমার নির্বাচন এলাকায় ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই। সারা দেশের মানুষ বসবাসকারী। ধন্যবাদ মাননীয় সদস্য, 1 মিনিট দেওয়া হলো। ধন্যবাদ। নাই, সারা দেশ মানুষ বসবাসকারী আমাদের নির্বাচন এলাকায় টেকনিক্যাল কলেজ, ভোকেশনাল ইনস্টিটিউট এবং একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুরোধ জানাচ্ছি। দীর্ঘদিন যাবৎ পরিচালিত অনেক শিক্ষা প্রতিষ্ঠান এখনও এমপিওভুক্ত হয়নি। আমি নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিও করার জন্য অনুরোধ জানাচ্ছি। যুব সমাজের খেলাধুলার জন্য একটি স্টেডিয়াম নির্মাণের জন্য অনুরোধ জানাচ্ছি। গাজীপুর 3-এ 30 লক্ষ মানুষের বসবাস এবং সদর উপজেলায় 18 লক্ষ মানুষের বসবাস। এই বিশাল জনগোষ্ঠীর জন্য 50 শয্যার একটি মাত্র হসপিটাল এবং গাজীপুর সদরে কোনো হাসপাতাল নেই। আমি অনুরোধ করব গাজীপুর এই 30 লক্ষ জনগোষ্ঠীর জন্য যেন 250 শয্যার একটি হাসপাতাল করা হয়। মানে স্পিকার, গাজীপুরকে আমরা মিনি বাংলাদেশ বলে থাকি। এখানে সকল দেশের মানুষ বসবাস করে। আমি এখানে মাদক একটি নিয়মিত সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আমি মাদক নির্মূলে বিশেষ অভিযান পরিচালনা করার জন্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি। আমি গাজীপুর এলাকার জনগণের সবচেয়ে বড় সমস্যা গ্যাজেটভুক্ত ভূমি। ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন শেরপুর 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী। জনাব মোহাম্মদ ফাহিম চৌধুরী, আপনার সময় 4 মিনিট। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। আসসালামু আলাইকুম। বক্তব্যের শুরুতেই আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি নকলা এবং নালিতাবাড়ির এলাকাবাসীর প্রতি, যারা আমাকে ভোট দিয়ে আজকে এই সংসদে এসে কথা বলার জন্য সুযোগ করে দিয়েছেন। শ্রদ্ধা ভরে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক মহান রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান সাহেবকে, যার মাধ্যমে বিএনপি প্রতিষ্ঠিত হয়েছিল। আমি আরও শ্রদ্ধা ভরে স্মরণ করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের এই সংসদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের প্রতি, যিনি মনোনয়ন দেওয়ার মাধ্যমে আমাকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। আমি পরম শ্রদ্ধা ভরে আরও স্মরণ করতে চাই আমার পিতা জনাব মরহুম আলাদ জাহেদ আলী চৌধুরী সাহেবকে। আল্লাহ তাকে বেহেশত নসিব করুক, যার অক্লান্ত পরিশ্রমের ফসল আজকে আমি এখানে উপভোগ করছি। প্রথমবার জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে প্রথমবারই নির্বাচিত হয়ে তার অক্লান্ত পরিশ্রমের পারিশ্রমিক আমি ভোগ করছি। উনি অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে, বিপুল অর্থ ব্যয়ের মাধ্যমে, সম্পদ ব্যয়ের মাধ্যমে দীর্ঘ প্রায় 40 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য কাজ করে গিয়েছিলেন এবং একজন একজন করে বিএনপি উনি তৈরি করেছিলেন নকলা এবং নালিতাবাড়িতে, যা পূর্বে পরিচিত ছিল আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে। মাননীয় স্পিকার,
আমি ধন্যবাদ জানাতে চাই মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনিত ধন্যবাদ প্রস্তাবের মাধ্যমে। ওনাকে ধন্যবাদ এজন্য জানাতে চাই, মনে কষ্ট থাকলেও দুঃখ থাকলেও অনেক দিন সংসার করার পরেও উনি যে স্বৈরাচারকে স্বৈরাচার বলেছেন এবং উনি স্বৈরাচার শাসককে যে ফ্যাসিস্ট বলেছেন এবং উনি মহামান্য রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান সাহেবকে স্বাধীনতার ঘোষক হিসাবে গ্রহণ করে নিয়েছেন, এই জন্যে আমি তাকে ধন্যবাদ জানাতে চাই। যদিও আমার সৌভাগ্য হয়নি বা অলসতার কারণে আমি তার ভাষণটা সম্পূর্ণ পড়ি নাই, কিন্তু পড়া উচিত। আমি আজকে জানতাম না যে হঠাৎ করে এভাবে নাম চলে আসবে, কাজেই প্রিপারেশন ছাড়াই কথা বলছি, ভুল ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন। মাননীয় স্পিকার, আমি আমার এলাকার নকলা এবং নালিতাবাড়ি উপজেলার কিছু সমস্যার কথা তুলে ধরতে চাই। মাননীয় স্পিকার, একটু সময় দেওয়া যাবে? এক্সট্রা চলে গেল তো? 1 মিনিট সবার জন্য, যে আপনার জন্য তা 1 মিনিট দেওয়া হলো। ধন্যবাদ, ক্যারি অন। ঠিক আছে, 2 মিনিট দেন না স্পিকার। চাইতে চাইতে 30 সেকেন্ড চলে গেল তো। আমি তো লিস্ট করতেছিলাম, লিস্টে শেষ হয় না, এলাকায় এত সমস্যা। জি ধন্যবাদ মাননীয় স্পিকার। আমাদের নকলা এবং নালিতাবাড়িতে 2টি উপজেলা ও 2টি পৌরসভা নিয়ে গঠিত এবং 21টি ইউনিয়ন নিয়ে গঠিত। প্রায় 6 লক্ষাধিক ভোটার এখানে বসবাস করে। মোট জনসংখ্যা প্রায় 7 লক্ষের উপরে। 1 মিনিট দেন প্লিজ, এক্সটেনশন করেন 1 মিনিট। আমাদের এই শেরপুর 2 আসন নকলা এবং নালিতাবাড়িতে বিপুল পরিমাণ সমস্যা রয়েছে। নদীর ভাঙনের জন্য প্রতি বছরই আমরা বন্যার সম্মুখীন হই। কাজেই এই নদীগুলোকে পর্যাপ্ত ড্রেজিংয়ের মাধ্যমে এবং ব্লক স্থাপনের মাধ্যমে বন্যা প্রতিরোধ করা প্রয়োজন। স্বাস্থ্যক্ষেত্রে আমরা পিছিয়ে রয়েছি। 50 শয্যা বিশিষ্ট হসপিটালকে 100 শয্যায় উন্নীত করা প্রয়োজন। বিশেষ করে একটি ফায়ার স্টেশন রয়েছে যেটি প্রায় 80% কমপ্লিট হয়েছে, কিন্তু রাজনৈতিক মামলার কারণে এই ফায়ার স্টেশনটি আর কমপ্লিট হয়নি। এটিকে কমপ্লিট করা প্রয়োজন। কৃষকের কার্ড এবং ফ্যামিলি কার্ড অতি গুরুত্বপূর্ণ এবং খুব দ্রুত আমাদের কৃষক এবং ফ্যামিলির কাছে পৌঁছে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন কিশোরগঞ্জ 5 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব শেখ মুজিবুর রহমান ইকবাল। জনাব শেখ মুজিবুর রহমান, আমার বক্তব্য দেওয়া হয়েছে। জি হয়েছে, এটা তো দাগ দেওয়া নাই তো। আমি দুঃখিত, ঠিক আছে, দুঃখিত। না না ঠিক আছে, একটু থামি, দুঃখিত। পাশের ডিস্ট্রিক্ট তো এই জন্য বোধহয় চলে আসছে, বাট এখানে আবার দাগ দেয়া নাই, দেয়া যা হয়েছে। বাট অসংখ্য ধন্যবাদ আপনার অনেস্টির জন্য। এটা তো দেওয়া হয়েছে না, এটা যে দেওয়া হয়েছে দাগ তো দেওয়া নাই। আলোচনা অংশগ্রহণ করবেন মাননীয় সদস্য সুনামগঞ্জ 3 আসন থেকে নির্বাচিত জনাব মোহাম্মদ কয়সর আহমেদ। জনাব মোহাম্মদ কয়সর আহমেদ, আপনার সময় 4 মিনিট। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করতেছি, এই মহান জাতীয় সংসদে একজন সদস্য হিসাবে কথা বলার তৌফিক দান করেছেন। আমি গভীরভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। উনি আমাকে সুনামগঞ্জ 3 জগন্নাথপুর শান্তিগঞ্জের জাতীয়তাবাদী দলের মনোনয়ন দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। একই সাথে আমি আমার নির্বাচনী এলাকার সম্মানিত ভোটার যারা আমাকে বিশ্বাস করে ভালোবেসে তাদের মহামূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা এবং ভালোবাসা।
সম্মানিত স্পিকার, আমার নির্বাচনী এলাকা সুনামগঞ্জ 3। আমার নির্বাচনী এলাকা অত্যন্ত অবহেলিত মাননীয় স্পিকার। আমার নির্বাচনী এলাকার একমাত্র ফসল কৃষক, কৃষির উপর নির্ভরশীল এবং ব্যুরো ধান। এই ব্যুরো ধান গেল বাংলাদেশের সবচেয়ে প্রায় 1 সপ্তাহের ফসল উৎপন্ন হয় এই সুনামগঞ্জ জেলা থেকে মাননীয় স্পিকার। কিন্তু এই ব্যুরো ধানের উঠাতে গেলে কৃষক এই ফসল উঠাতে গিয়ে সবসময় সে আতঙ্কের মধ্যে থাকে, কারণ এই হাওর বাঁধের জন্য বাঁধ ভালোভাবে দেওয়া হয় না। প্রত্যেক বছর এই হাওর বাঁধের জন্য 100 থেকে 120 কোটি টাকা খরচ করা হয়। কিছুদিন আগে মাননীয় পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন এনিস সুনামগঞ্জে গিয়েছিলেন। উনি দেখেছিলেন সুনামগঞ্জের মানুষের একটিমাত্র দাবি আমাদের হাওর বাঁধটি স্থায়ীভাবে নির্মাণ করার জন্য, তখন ফসল ভালোভাবে তারা উঠাতে পারবে ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকায় 2টি উপজেলা, একটি জগন্নাথপুর উপজেলা, একটি শান্তিগঞ্জ উপজেলা এবং একটি পৌরসভা। কিন্তু কোনো কারণে এই উপজেলার মধ্যে রাস্তা, ব্রিজ, কালভার্ট যতটুকু প্রয়োজন তার অর্ধেকও নাই, এবং যতটুকু আছে তার অবস্থা অত্যন্ত করুণ। আমি আপনার মাধ্যমে এই রাস্তাগুলো যাতে সুন্দরভাবে হয় এই ব্যবস্থা আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং আজকের সংসদে আমি আমার এলাকার মানুষের জন্য বলতে আসছি। মাননীয় স্পিকার, আমার এলাকার মানুষ বিশ্বাস করেছে, আমি তাদেরকে কথা দিয়েছি। জগন্নাথপুর শান্তিগঞ্জের মানুষ সবাই বলে অবহেলিত। আমি এই অবহেলিত মানুষকে আশ্বস্ত করেছি যাতে আমি বিএনপি এবং বিএনপি নির্বাচিত হলে, তারেক রহমান প্রধানমন্ত্রী হলে ইনশাল্লাহ আমার এলাকার উন্নয়ন হবে এবং অবহেলিত থেকে আমি মুক্ত করে দিব ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, আমার একটু সময় দিবেন, 3 মিনিট বাড়িয়ে প্লিজ। ধন্যবাদ। বলতে থাকেন আপনি। মাননীয় স্পিকার, আমি ধন্যবাদ জানাতে চাই। আমি ছাত্র রাজনীতি করেছি, জগন্নাথপুর জাতীয়তাবাদী ছাত্র দল থেকে শুরু করে এক সময় আমি যুক্তরাজ্যে চলে যাই। যুক্তরাজ্যে গিয়েও এখানে বিএনপির রাজনীতি তার সাথে সম্পৃক্ত ছিলাম। মাননীয় স্পিকার, আপনিও এক সময় ব্যারিস্টারি করার জন্য যুক্তরাজ্যে ছিলেন, আপনার সাথে অনেকবার বিভিন্ন মিটিংয়ে দেখা হয়েছে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি আজকে এই পবিত্র সংসদে, জাতীয় সংসদে দাঁড়িয়ে যুক্তরাজ্য বিএনপি সকল নেতৃবৃন্দকে মাননীয় সদস্য প্রবাসী নেতা হিসাবে সংসদে এসছেন, সেই জন্য 1 মিনিটের জায়গায় 2 মিনিট করা হলো আপনার জন্য, 2 মিনিট বাড়িয়ে দেওয়া হলো। থ্যাংক ইউ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি প্রবাসী নেতা নয়, আমি ছাত্রদল, জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশে করেছি। এরপরে আমি যুক্তরাজ্যতে গিয়েছি এবং যুক্তরাজ্যের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম। আমি দেশে এবং প্রবাসে দুটোই বলতে পারেন। তবে আমি যুক্তরাজ্য বিএনপি সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাতে চাই আজকে এই সংসদ থেকে, যারা আমাদেরকে যখন বাংলাদেশে ফ্যাসিস্টরা আন্দোলন করতে যায় না, গুম খুন হত্যা নির্যাতন করেছিল, তখন আমরা প্রবাস থেকে আন্দোলন করেছি তারেক রহমান এর নেতৃত্বে। মাননীয় স্পিকার, আমরা আন্দোলন এভাবে করেছি, বাংলাদেশের বাইরে যুক্তরাজ্য বিএনপি সবচেয়ে বড় আন্দোলন করেছে এই ফ্যাসিস্টের বিরুদ্ধে। আজকে যারা বলেন জুলাই আগস্ট একদিনে হয়েছে, আমি বলতে চাই একদিনে জুলাই আগস্ট হয় নাই। মাননীয় স্পিকার, এই জুলাই আগস্ট হয়েছে, আমরা 17 বছর প্রবাস থেকে আন্দোলন করেছি। শুধু যুক্তরাজ্য বিয়ে নয়, প্রবাসী 2 কোটি মানুষ থাকে। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছিলাম। মাননীয় স্পিকার, আপনি দেখেছেন মিডল ইস্টেও, এই সৌদি আরব, দুবাইয়ে আন্দোলনের সময় অনেকেই কিন্তু জেল খেটেছে। আমি আজকে এখানে দাঁড়িয়ে, এই সংসদে দাঁড়িয়ে, যারা এই যে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে পোস্টাল ভোট দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাতে চাই, কৃতজ্ঞতা জানাতে চাই। সংসদে দাঁড়িয়ে প্রবাসীদের জন্য আমি একটা কথা বলতে চাই, প্রবাসীরা, আমি এবং আমার সম্মানিত সভাপতি সাহেব আজকের জাতীয় সংসদে নির্বাচিত হয়েছেন। আমি আমাদের পার্টির নেতা এবং মাননীয়
চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানাতে চাই প্রবাসীদের পক্ষ থেকে। উনি আমাদের দুইজনকে নমিনেশন দিয়েছেন আমাদের এলাকায়, ওনাকে সম্মান দেখিয়ে আমাদেরকে নির্বাচিত করে আজকে এই পবিত্র সংসদে পাঠিয়েছেন মাননীয় স্পিকার। আপনার মাধ্যমে আমি প্রবাসীদেরকে ও বাংলাদেশের মানুষের পাশাপাশি প্রবাসীদেরকে মূল্যায়ন করার জন্য আমি অনুরোধ করব। প্রবাসীরা সবসময় বাংলাদেশের জি, অসংখ্য ধন্যবাদ। আলোচনায় অংশগ্রহণ করবেন মাদারীপুর 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ জাহানদার আলী মিয়া। আপনার সময় 4 মিনিট। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আজকে রাষ্ট্রপতির বক্তব্যের উপরে বক্তব্য আনার জন্য এবং সর্বপ্রথম এই জাতীয় সংসদে আমার মাদারীপুর 2 আসনের হিন্দু মুসলমান যারা ভোট দিয়েছেন তাকে অভিনন্দন জানাই এবং পাশাপাশি অভিনন্দন জানাই আমাদের আজকে মাননীয় প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে। মাননীয় স্পিকার, আমরা মাদারীপুরবাসী যারা আছি এবং গোপালগঞ্জ শরীয়তপুর, আমি আপনাদের কাছে অনুরোধ করব আমাদেরকে একটু আলাদা চোখে দেখবেন এবং একটু বেশি সময় দেওয়ার জন্য বলবো। কারণ আমরা যে সমস্ত এলাকা, আমরা যে জায়গাতে নির্বাচিত হয়েছি 40 বছর পরে আজকে ধানের শেষ প্রতীক নিয়ে আজকে জনাব তারেক রহমানের উপহার নিয়ে আজকে জাতীয় সংসদে এসেছে দুটি কথা বলার জন্যে। মাননীয় স্পিকার, আমার মাদারীপুরের নদী ভাঙ্গনে শহর রক্ষা করা কঠিন অবস্থা হয়েছে। আমি অনুরোধ করব মাননীয় পানি সম্পদ মন্ত্রীকে আমার শহর রক্ষা করার জন্য। আজকে মাদারীপুরে 250 শয্যা বিশিষ্ট একটি হসপিটাল আছে, সব কিছুই আছে, আইসিইউ পর্যন্ত আছে, বেড পর্যন্ত আছে, অভিজ্ঞ ডাক্তারের প্রয়োজন। আমি স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি আমার এই মাদারীপুরে 250 শয্যা বিশিষ্ট হসপিটালকে পূর্ণরূপে দেখার জন্য। কারণ সে জায়গায় রয়েছে 100 শয্যা বিশিষ্ট কাজ চলছে, বাকি সম্পূর্ণ মানুষ বারান্দায় এবং সিঁড়ি পর্যন্ত মানুষ রোগীরা শুয়ে থাকেন। আমি নিজে লক্ষ্য করেছি, আমি নিজেও গিয়েছিলাম। মাননীয় স্পিকার, আজকে আমাদের একটি রাস্তার প্রয়োজন, যে রাস্তাটি ভাঙ্গা থাকে আজকে কুয়াকাটা পর্যন্ত 4 লাইনে করার জন্য আমি দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমার মাদারীপুরে কোনো শিল্প নাই। আজকে 2টা মিল ছিল, একটি হলো জুট মিল, এয়ার হালাদার জুট মিল, আরেকটা ছিল হলো আপনার টেক্সটাইল মিল। 2টা মিলে গত সরকার বন্ধ করে দিয়েছেন, লুটপাট করে নিয়েছেন এবং মাদারীপুরে যে সমস্ত উন্নয়নমূলক কাজের কথা বলে আজকে টাকা পয়সা গ্রহণ করে বিদেশে পাচার করেছেন। আমি সে কারণে বলবো আজকে এই পাচারকারীদের সেই টাকা এনে মাদারীপুরের না শুধু বাংলাদেশে উন্নয়ন কাজে ব্যবহার করা হোক। মাননীয় স্পিকার, আপনার কাছে আরেকটা অনুরোধ জানাই, মুক্তিযোদ্ধাদের আমরা শ্রদ্ধা করে 1971 সালে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণ করছে। পাশাপাশি আজকে মুক্তিযোদ্ধাদের তালিকাটা পর্যন্ত আমরা নতুন প্রজন্মের যারা রয়েছে আমরা পাই নাই। আমরা তেমনিভাবে আজকে যারা দাবিদার নতুন একটি সংগঠন করে একটি জোটের সাথে কাজ করছেন সেই এনসিপি, আজকে তাদের কিন্তু কথা ছিল রাষ্ট্রে আসার কথা নয়, রাষ্ট্রের ক্ষমতা আসার কথা নয়, তাদের শুধুমাত্র স্বৈরাচার বিরোধী আন্দোলন পর্যন্তই থাকার কথা ছিল। আজকে একটা রাজনৈতিক দল উপরে চেয়ে দেখেন 8টি কাটা, একটা ছাতা রয়েছেন। আমি বলবো আজকে বিরোধী দলের যারা রয়েছেন তাদেরকে স্মরণ করে আমি বলতে চাই, আপনাদের এই বেগম খালেদা জিয়ার হাত ধরে ক্ষমতা এসেছিলেন, মন্ত্রীও হয়েছিলেন, আপনারা শেখ হাসিনার সাথে আন্দোলন করেছেন একসাথে, আপনারা আবার আমাদের এক ছাতির তলে বসছেন। আমি অনুরোধ করব এই ছাতিটা রক্ষা করে আগামী দিনের এই বাংলাদেশকে এটি নতুন বাংলাদেশ গড়বার জন্য আপনাদের আমরা সহযোগিতা চাই। মাননীয় স্পিকার, আজকে প্রাণের দাবি আপনাদের কাছে, আপনার কাছে, আপনার মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, বাংলাদেশে আজকের যে মাদক, এই মাদক বন্ধ করতে হবে। আমি মাদারীপুর 2 আসনে জি 1 মিনিট সময় বাড়ানো হলো। না 2 মিনিট দেন, 2 মিনিট দেন। আমরা মাদারীপুরের 40 বছর পরে পাইছে। মাননীয় স্পিকার, তো আজকের
সে কারণে আমরা বলতে চাই মাদক চাঁদা, এবং আজকে দেখা যায় আমি অনেক মাদারীপুর 2 আসনের সব ইউনিয়নে এবং ওয়ার্ড পর্যন্ত গিয়েছে, অনেক সুন্দর সুন্দর ঢাকায় যে সমস্ত বাড়ি গুলশান বনাতে রয়েছে বিদেশি টাকা দিয়ে সেই সমস্ত সুন্দর সুন্দর বাড়ি রয়েছে, এই লোভে পড়ে আজকে অনেকের টাকা বাড়ি গাড়ি সম্পূর্ণ বিক্রি করে বিদেশে চলে যাওয়ার জন্য লিবিয়া গেছেন এবং মৃত্যু হয়েছে। গত সপ্তাহের আগের সপ্তাহ মাননীয় স্পিকার 10 জন মৃত্যুবরণ করেছেন। আমি এই মানব পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমি স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছে। আজকে আমরা একটি নতুন বাংলাদেশ গড়বার জন্য চাঁদাবাজি বন্ধ করতে হবে। কিশোর অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনা অংশগ্রহণ করবেন নারায়ণগঞ্জ 3 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব আজহারুল ইসলাম মান্নান। জনাব আজহারুল ইসলাম মান্নান, আপনার সময় 4 মিনিট। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আমরা কি ঢাকার নারায়ণগঞ্জের লোক দেখে আমাকে কি সময় কমাই দেন? ব্যাপারটা কি? আমাকে একটু সময় বাড়াই দেন। মাননীয় স্পিকার, আমার বক্তব্যের শুরুতে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের রুহের আত্মার মাগফিরাত কামনা করি। তারপরে কামনা করি যার নেতৃত্বে আমি এই বিগত 16 বছর যার নেতৃত্বে এই দলের মধ্যে সংযুক্ত, আমাদের গণতন্ত্রের মা, আপসী মা এবং দেশনেত্রী মরহুমা খালেদা জিয়ার। তারপরে আমি ধন্যবাদ জানাই আজকের যে প্রধানমন্ত্রী, আমাদের নেতা, আমাকে নমিনেশন দিয়ে এই সংসদে আসার সুযোগ করে দেওয়ার জন্য জনাব তারেক রহমান সাহেবকে। মাননীয় স্পিকার, আমরা নারায়ণগঞ্জের লোক। নারায়ণগঞ্জের উপর দিয়া ঢাকা চট্টগ্রাম রোড, ঢাকা সিলেট রোড, এশিয়ান হাইওয়ে রোড, কিন্তু এবং এই সোনারগাঁ মেঘনা শিল্পনগরীতে অনেক বড় বড় ইন্ডাস্ট্রি, কিন্তু আমাদের এলাকার লোকে কোনো চাকরি পায় না। এর কারণ আমরা নাকি কুমিল্লা, নোয়াখালী, চিটাগাং সহ দক্ষিণ এলাকার লোকের লোকে বলে আমরা ব্যবহার খারাপ করি। কি বাজে খারাপ করলাম সেটাই জানি না। আমার মুরব্বী যে বসে আছে সামনে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ সাহেব, আমরা অনেক অত্যাচার নির্যাতন বিগত 16 বছর সহ্য করেছি, বহুত মামলা খেটেছি, বহুতবার জেল খেটেছি। এই রাজপথ একমাত্র নারায়ণগঞ্জের গাজীপুর, মুন্সিগঞ্জ এবং নরসিংদী, মানিকগঞ্জের লোকে রাজপথ ঢাকার কাবাইতো, কিন্তু আমাদেরকে দেন 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, এটা হবে না। আমাদের সময় বাড়াই দিতে হবে। মাননীয় স্পিকার, আপনি বহুত মামলা আমার জামিন করে আছেন। এখানে বসে আছে জনাব মাহবুবউদ্দিন খোকন সাহেব সহ আজকে আইনমন্ত্রী সাহেব, বহুত মামলা আমাদেরকে বেল করেছে, কিন্তু যখন নারায়ণগঞ্জে নিম্নে ঘটে গেছি তখন 40 জন, 50 জন, 60 জন, 70 জন এক লগে এই জেলখানাতে আমাদের ঢুকতে হয়েছে। মাননীয় স্পিকার, আপনি জানেন আমরা কিন্তু নারায়ণগঞ্জের লোক। আমার এখন হলো দাবি, আপনি যখন সুযোগ দিয়েছেন আপনাকে ধন্যবাদ। এখন আমার দাবি, মাননীয় স্পিকার, সোনারগাঁয়ে একটা হসপিটাল আছে 50 শয্যার, কিন্তু লোক বলে 31 শয্যার।
কোনো মেশিনপত্র নাই। আমি আমাদের পাশের এলাকার পাশের থানা নরসিংদী থেকে আজকে স্বাস্থ্যমন্ত্রী হয়েছে। ধন্যবাদ মাননীয় সদস্য। 1 মিনিট দেয়া হলো, 10 মিনিট দিতে হইব। 1 মিনিট দেয়া 10 হলো মিনিট, এখানে 10 মিনিট, হোপফুলি 10 মিনিট, 10 মিনিট দিতে হবে আমাকে। মাননীয় স্পিকার, সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে নাই কোনো মেশিন, নাই কোনো যন্ত্রপাতি। আর সোনারগাঁয়ের আমার একটা দাবি, আমাদের ক্রীড়ামন্ত্রী জনাব আমিনুল ইসলাম সাহেবের কাছে সোনারগাঁয়ে আমরা একটা স্টেডিয়াম চাই। আমি জায়গা দেব, সব দেব, সব দেব, কিন্তু স্টেডিয়াম দিতে হবে। আর সোনারগাঁয়ে মেঘনা শিল্পনগরীতে কথা না বললে পারি না। এখানে যারা প্রথম সারিতে বসা আছে, বিগত স্বৈরাচারী সরকারের আওয়ামী লীগের সরকারের সাপ সোনারগাঁও গিয়ে এই বক্ত। অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন চট্টগ্রাম 3 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব লুৎফুর রহমান। জনাব লুৎফুর রহমান, আপনার সময় 4 মিনিট। কোত্থেকে মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। এখন 4 মিনিটে কি বলবো আমি তো নিজেই বুঝতেছি না। জাতীয় ওনাকে সময় দেন, না হলে আমি পরে বলবো। ওনার সময় দেন, নাহলে পরে বলবো আমি। মাননীয় স্পিকার, যেহেতু আমাদের স্থায়ী কমিটির সদস্য সাহেব বলেছেন, আমি ধন্যবাদ জানাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে। তিনি আমাকে মনোনয়ন দিয়েছেন এবং আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই কক্সবাজার পৌরসভার সদর রামু ঈদগাহ সম্মানিত জনগণকে, যারা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করি স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আপসহীন নেত্রী সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। মহান রব্বুল আলমিনের কাছে প্রার্থনা করি, মহান রব্বুল আলমিন যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। মাননীয় স্পিকার, রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে মৃদু ধন্যবাদ দেওয়া যায় 2টা কারণে। মৃদু ধন্যবাদ, প্রথম কারণ হলো তিনি একটা সত্য ভাষণ দিয়েছেন, সেখানে আমাদের সকলেরই প্রশংসা করেছেন। 24 সালের জুলাই আগস্টের ত্যাগকে তিনি মহিমান্বিত করেছেন। তার বক্তব্যে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান স্বীকার করেছেন, বেগম খালেদা জিয়ার প্রশংসা করেছেন এবং সর্বোপরি একটা গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য তিনি সহযোগিতা করেছেন সাংবিধানিক উপায়ে। মাননীয় স্পিকার, এই যে বিএনপির বিরুদ্ধে সবসময় একটা ষড়যন্ত্র চলে, এখনো দেখা যাচ্ছে, এখন আমাদের বয়স 2 মাস হয় নাই। আমরা যখন ক্ষমতায় থাকতাম, পূর্বে ফেসিবাদী আওয়ামী লীগ যেইভাবে বলতো একদিনও শান্তিতে থাকতে দেবে না, ঠিক একইভাবে এখনো দেখি বিরোধী দলের বন্ধুরা ফেসিবাদীর মতোই তারা বলে যে তারা আমাদেরকে একদিনও শান্তিতে থাকতে দেবে না। পার্লামেন্টও বলে, পার্লামেন্টের বাইরেও বলে। মাননীয় স্পিকার, না বললে ধন্যবাদ। মাননীয় স্পিকার, একটা মাননীয় সদস্যবৃন্দ, ওনাকে বক্তব্য দেন। আপনারা বসেন। যে ষড়যন্ত্রটা হলো, আমরা এরশাদের সময়ও দেখেছি
বিএনপির মাননীয় সদস্য আপনার বক্তব্য থাকলে শুনবো, ওনাকে অ্যালাউ করেন প্লিজ। টেক ইউর সিট, করেছিল সমস্ত মেম্বার অফ পার্লামেন্ট প্লিজ টেক ইউর সিট, একসাথেই বিলুপ্ত হয়ে টেক ইউর গেছে, সিট। জাতীয় আপনাকে পার্টি পরে দিব, বিলুপ্ত হয়ে বসেন গেছে, দয়া মাননীয় করে। স্পিকার। ঠিক একইভাবে আওয়ামী লীগও বিএনপিকে দমন করার জন্য 15 বছর ফেসিবাদী কায়দায় বিএনপির মানুষকে নির্যাতন করেছে, নেতাদের নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, কিন্তু বিএনপির কিছু হয় নাই। এই ফেসিবাদ আওয়ামী লীগেই পালিয়ে যেতে হয়েছে, আওয়ামী লীগকে। ঠিক একইভাবে আমি বিরোধী দলকে বলবো তারা যাতে ইতিহাস থেকে শিক্ষা দেয়। মাননীয় স্পিকার, আমি আর কথা বাড়াতে চাই না, সময় শেষ। আমাকে যদি 1 মিনিট সময় দেন, আপনি 2 মিনিট সময় দেন, তাহলে আমি কক্সবাজারের কিছু কথা বলতে চাই। 1 মিনিট সময় দেওয়া হলো। মাননীয় স্পিকার, বিএনপি গত 15 বছর সবচেয়ে বেশি নির্যাতিত একটা দলের নাম বিএনপি। আমাদের এই 15 বছরের নিপীড়নের জন্য আমি কক্সবাজারের উন্নয়ন আসতেছি, সময় নাই। তো যাই হোক, কক্সবাজারের উন্নয়নের জন্য আমার নেতা স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন সাহেব আছেন, তিনি তার অভিভাবকত্ব দিয়ে কক্সবাজারের যত উন্নয়ন দরকার সব উন্নয়ন তিনি করে দেবেন ইনশাল্লাহ। প্রধানমন্ত্রীর নেতৃত্বে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে। ধন্যবাদ মাননীয় স্পিকার, ভবিষ্যতে আরো 4-5 মিনিট বাড়িয়ে দেবেন বক্তব্যে, এই কামনা করে আপনাকেও ধন্যবাদ জানাই মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্যের যে বক্তব্য ছিল 1 মিনিট শান্তিতে দিব না, একটা রেফারেন্স দিয়ে এই স্টেটমেন্টটা এক্সপান্স করা হলো। ধন্যবাদ। আলোচনায় অংশগ্রহণ করবেন 300 বান্দরবন আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব সাচিং প্রো। আপনার সময় 4 মিনিট। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমাকে সুন্দর দৃষ্টিতে দেখবেন, বিকজ আমার প্রনাউন্সিয়েশন বা আওয়াজ এই একটু কনফিউজিং বিষয়, আমার প্রবলেম আছে। আমি একজন বিএনপি কর্মী। ধন্যবাদ জানাচ্ছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে, পাশাপাশি মোহাম্মদ দেশনেত্রীকে, পাশাপাশি বর্তমান সংসদ নেতা, ওনাকে ধন্যবাদ দিয়ে খাটো করতে চাচ্ছি না, বিকজ আমরা আজকে এখানে, আমি এবং এখানে মাননীয় মন্ত্রী ট্রাইবাল, আমরা আসতে পেরেছি ডিউ টু তার ডাইনামিক ডিসিশনের জন্য আফটার লং ক্রাইসিস। বিকজ 2001 সাল থেকে 2026 সাল, সুদীর্ঘ 25 বছর পূর্বে আমার এই সংসদে আসার কথা, কিন্তু একটা 4 পার্টি অ্যালায়েন্সের যে ক্রাইসিসের জন্য আমি পরিস্থিতির শিকার হয়েছিলাম। হাউএভার, আমি মনে করি আজকে এই মহান সংস্থায় আসতে পারা, আমি নিজেকে ধন্যবাদ মনে করছি এবং মহান সংস্থায় যারা আছেন আমি সবাইকে সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। এবং মহামান্য রাষ্ট্রপতির ভাষণ যেটা আছে, আমি শুধু ওটার ভিতরে কনসাই সীমাবদ্ধ থাকতে চাই। এটা দুর্ভাগ্য, আমি যেটা বই পড়লাম সেখানে খুব ছোটোভাবে কয়েকটা প্যারা, ইজ ভেরি শেমফুল, বিকজ ওনার কন্ট্রিবিউশন হিল ট্রেক্সের ব্যাপারে আকাশচুম্বী ওনার কন্ট্রিবিউশন। সুতরাং এর সাথে যদি বলতে চাই, ইতিহাস কথা বলে। 1975 সালে এক ভাষণে বৃহত্তর পার্বত্য জলায় অশান্ত পরিবেশ সৃষ্টি হয় একটা দাম্ভিকতার শব্দের জন্য, এবং এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয় সেটা বেশি রিপিয়েবল ছিল না, কিন্তু সিপাহী বিপ্লব, জনতা বিপ্লবের প্রতি ধূমকেতুর মতো আবির্ভাব হয় আমাদের রাষ্ট্রপতি জিয়া রহমান। এবং উনি আসার পরে যে কথাটা, তখন যে ক্রাইসিস ছিল, তখন আমার মামা বুদ্ধিজীবী ভেরি এক্সেন্ট, উনি বলতেন আমাকে, জেরি উই আর গোয়িং টু বি স্ট্রেঞ্জার ইন আওয়ার হোমল্যান্ড, ওটা বলতেন উনি। কিন্তু ওই যে জিয়ারম শাহ আসার পরে উনি ফার্স্ট যে সমস্ত ডিক্লারেশন দিয়েছেন সেটা হচ্ছে, আপনারা জানেন, আমরা বাংলাদেশি, অর্থাৎ বাংলাদেশের সকল জাতিসত্তাকে উনি স্বীকার করেছেন এবং স্বীকৃতি দিয়েছেন। এটা হচ্ছে চরম প্রাপ্তি। পাশাপাশি আজকে মহাসচিব মহোদয় নাই,
ওনার যেটা সেই দিন চিটাগংয়ে যে একটা সেমিনার হয়েছে, ওখানে যেটা লেখা হয়েছে, সকল জাতির সত্তার রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান চিটাগংয়ে যেটা চিফ গেস্ট ছিলেন, এটা হওয়াতেই সারা বাংলাদেশে এটাকে কন্টিনিউশন থাকা উচিত। এটা তো সবার ভাগ্যে হয় না, উনিই তো করেছেন। এইটা তো একটা বাণী, এটা সবার জন্য, কালে কালে যুগে যুগে এটা অ্যাকসেপ্টেবল সবার জন্য। তাই আমি মনে করি আজকে ট্রাইবাল কনভেনশন উনি করেছেন, ট্রাইবাল কালচার ইনস্টিটিউট উনি করেছেন, যেটা কথায় বলে, ইফ ইউ ওয়ান্ট টু কিল এ নেশন ইউ কিল হিজ ল্যাঙ্গুয়েজ, if you want to kill one's tradition you kill his if you want to kill one's culture you kill his tradition and customary practices. কিন্তু উনি সকল জাতিসত্তাকে উনি স্বীকার করেছেন, স্বীকৃতি দিয়েছেন। আজকে এখানে স্টেট মিনিস্টার, এই যে স্টেট মিনিস্টার, ট্রাইবাল মিনিস্টার আছেন 15-16, ওনারা অংশগ্রহণ করেছেন। ওখানে আমরা কালচারালি হাইলি অল ওভার বাংলাদেশ এটা দেখেছেন আপনারা, এবং এটাকে আমরা ধারণ করতে চাই। সুতরাং পাশাপাশি 31 দফা যেটা আছে, আমি মাননীয় প্রধানমন্ত্রী যেটা আমি অনুবাদ করেছি, 11টায় 10টায় করেছি, আমি ওনাকে দিয়েছি। আমি সেরিমোনিয়ালি আমার এখানে অনারেবল স্পিকার আপনার অনুমতি সাপেক্ষ আগামীকে প্রত্যেক এখানে পার্লামেন্টারিকে আমি দিতে চাই, সেটা আগামীকালকে দিতে চাই। সুতরাং সব কিছু কথা হচ্ছে, যে জিনিসটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী সমূহ আমাদের কাছে হাইস্ট প্রায়োরিটি। Honorable member, your time is extended for 4 minutes. Thank you. মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত সমূহ আমাদের সর্বাগ্রে, এখানে আনকোয়েশনেবল, এখানে কোনো কথা নেই। ইন এডিশন টু দ্যাট আমি কয়েকটা জিনিস পয়েন্ট আউট করতে চাই আপনাদের এখানে, এখানে জ্ঞানী আছেন। একটা হচ্ছে পানি, পানির অপর নাম জীবন। সারা বিশ্বে 1/4 হচ্ছে পানি, 1/4 হচ্ছে ল্যান্ড, 3/4 হচ্ছে পানি। একটা অসীম একটা সৃষ্টিকর্তার একটা অপরূপ একটা সিদ্ধান্ত। সুতরাং হিলট্র্যাক্সে বান্দরবন শুধু না, হিলট্র্যাক্স যদি বলেন, পানির যে ক্রাইসিস দিন দিন হচ্ছে, আমরা হয়তো 2-3 মিলিয়ন মানুষ আছি, নিচে যারা আছেন, আমার চিটাগং ডিস্ট্রিক্ট, আমার মাননীয় এখানে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আছেন, ওনার অংশ, এবং নোয়াখালী কিছু অংশ মিলে সাম ক্রোর পিপল আছে। যদি পানি দিন দিন কমতে থাকে তাহলে কি হবে, হিলট্র্যাক্সের পাশাপাশি নিচে যারা আছেন সবাই ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং আজকে আমার মন্ত্রী মহোদয় আছেন, আপনাকে স্পেশালি বলবো, রাষ্ট্রীয়ভাবে এটাকে প্রিজার্ভেশন এক্সপার্ট যারা আছেন তাদেরকে দিয়ে হাউ টু মেনটেন ইট। বছরে 4টা মাস মাত্র বৃষ্টি হয়, 8 মাস তো বৃষ্টি হয় না। ওই মদিনালকে চুই যেগুলি আছে পানি, সেটা দিয়েই তো হয়। সুতরাং এই জিনিসটা মনে হয় সেটা শুধু হিলট্র্যাক্সে না, অল ওভার বাংলাদেশ সেটা অ্যাকসেপ্টেবল। আপনি একটু স্পেশালি আসেন, ভিজিট করেন অল ওভার হিলট্র্যাক্স, আপনি স্পেশাল একটা টিম করেন, স্পেশালিস্ট জানেন, তাহলে আমার ভালো হয়। সেটা একটা। আরেকটা হচ্ছে পরিবেশ বান্ধব, পরিবেশ এনভায়রনমেন্ট। আজকে আমার স্টেট মিনিস্টার এখানে আছেন, ওই যে সড়কে আপনি গেছেন, আমি রিকোয়েস্ট করব আপনাদেরকে, পরিবেশ বান্ধব পর্যটন শিল্প, আপনি মহিপাল থেকে ঢুকবেন এবং খাগড়াছড়ির আপনি আলুতলা দেখবেন, সাজেক দেখবেন, সেখান থেকে রাঙামাটি আসবেন, রাঙামাটিকে কাপ্তাই লেকে সমস্ত দৃশ্য দেখবেন, সেখান থেকে বান্দরবন দেখবেন, বান্দরবন থেকে সমস্ত ঘুরে লামালি কদম হয়ে কক্সবাজার হয়ে যান। এই রোডটা যদি ডেভেলপ করেন, পর্যটন বান্ধব 1/2 অংশ অঞ্চল সারা বাংলাদেশের জন্য একটা সম্পদ হবে এবং মহামিলন হবে সবার মধ্যে। তাহলে এটা সম্প্রীতির বন্ধন আরও বেশি মেলবন্ধন স্ট্রেংথেন হবে, তাহলে জীবন জীবিকা সমস্ত কিছু একটা ডেভেলপমেন্ট আসবে। এই জিনিসটা একটু ফেলে। আরেকটা হচ্ছে ফলজ সম্পদ যেটা আছে, আপনি যদি পাইনাপেলের কথা বলেন, এটার মধ্যে একটা সুইট এবং জুইজি, এবং এটা শুধু হিলট্র্যাক্সটা ইনকাম আপনার ডিস্ট্রিক্ট অনেক বেশি বেটার। কলা, বাংলা কলা চিটাগংয়ে ইউজ হয়, চম্পা কলা স্পেশালি সিলেট যায়। সুতরাং প্রিজার্ভেশনের ব্যবস্থা করে সেটাকে যদি এক্সপোর্ট ওরিয়েন্টেড করেন, তাহলে ডোমেস্টিক প্লাস এক্সপোর্টেবল হবে। তাছাড়া আপনি এই ন্যাড়া মাথার পাহাড়গুলি থাকবে না, সবাই আবাদ করবে, ভালো ফলন হবে, জীবন জীবিকা হবে, লাইফস্টাইল চেঞ্জ হবে, ইনফ্যাক্টরি কমপ্লেক্স হয়ে যাবে। সুতরাং
এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। আর আমি মনে করি আজকে রাষ্ট্রপতি, আমি সম্প্রীতির বান্দরবন যেটা বলা হয়, আমি বলবো আমি সার্চিং থ্রু ডিক্লেয়ারভাবে আছি। আমার এখানে 14টা জাতীয় সত্তা আছে, 2টা হাত 2 জায়গায়, একটা বাঙালি ভাইদের কাছে, এক বাড়ি ভাইদের সম্প্রীতির বন্ধন, সম্প্রীতি রাখতে চাই। সবার একটা অনুভূতি, সবাইকে রিকোয়েস্ট করবো আসেন বৃহত্তর পার্বণ সংস্কে যেন আমরা সুন্দরভাবে দেখে, এবং বান্দরবনকে যেন করে। আর এই যে কালচার ভাইকে তো যেতে বলেছি আমি, আপনি তো যাওয়ার কথা, নেক্সটে আসেন। আরেকটা হচ্ছে আমি রিকোয়েস্ট করবো, স্লোগান হচ্ছে বৃহত্তর পার্বণকে ভালোবাসুন, প্রকৃতিকে ভালোবাসুন, এটা বাংলাদেশের অংশ। উই হ্যাভ নো টু অ্যাম্বিশিয়াস ড্রিম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ মিস্টার সাচিং প্রো, থ্যাংক ইউ। আলোচনায় অংশগ্রহণ করবেন কুষ্টিয়া 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব রেজা আহমেদ। কুষ্টিয়া 1 আসন থেকে নির্বাচিত জনাব রেজা আহমেদ, আপনার সময় 4 মিনিট। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি একটু বাড়ায় চাচ্ছি, আপনি গত 18 সাল থেকে আমার 42টা মামলা বিনা পয়সায় করেছেন। আজকে সংসদে আপনি আমার সময় একটু বাড়াই দেবেন, আমি আপনার কাছে কৃতজ্ঞ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার জন্য। মাননীয় সদস্য, অনেক দিয়েছি, আজকে আর না, 4 মিনিট। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করি স্বাধীনতা ঘোষক, আমার দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়ার। শ্রদ্ধার সাথে স্মরণ করি দেশমাতা, গণতন্ত্রের প্রতীক মরহুমা বেগম খালেদা জিয়াকে। আমি শ্রদ্ধার সাথে জানাতে চাই, যিনি আমাকে নমিনেশন দিয়ে এই সংসদে কথা বলার সুযোগ করে দিয়েছেন। মাননীয় স্পিকার, আমার একটি উপজেলা নিয়ে একটি সংসদীয় আসন। আমার উপজেলায় 42 কিলোমিটার বর্ডার, ভারতের 2টা জেলার বর্ডার। আমি আমার উপজেলার 4টা ইউনিয়ন পদ্মার ধারে অবস্থিত। তার ভিতরে 2টি ইউনিয়ন কোনো রাস্তা নাই, কোনো পাকা রাস্তা নাই। আমি মাননীয় এলজিডি মন্ত্রী মহোদয় নাই, প্রতিমন্ত্রী মহোদয় আছেন, আমি তাকে অনুরোধ করব এই 2টি ইউনিয়নে অন্তত হেরিংমোড় রাস্তা করে দেওয়ার জন্য। ওখানে কাঁচা রাস্তা ছাড়া একটি হেরিংমোড় রাস্তাও নাই 2টি ইউনিয়নে, চিলমারি এবং রামকৃষ্ণপুর এবং চিলমারি ইউনিয়নের মানুষ। এখানে আমার রাজশাহীর সাথে আমার বর্ডার, তারা কুষ্টিয়া আসে না, তারা বাজার করতে যায় রাজশাহী, শুধু রাস্তার কারণে। বন্যার সময় টোটাল 2টা ইউনিয়ন আপনার পানিতে ভাসে, হ্যাঁ, পদ্মা পার হয়ে। এবং আপনার জেলাও আমার বর্ডার, লালপুর আমার বর্ডার। মাননীয় স্পিকার, আমি মাননীয় এলজিডি প্রতিমন্ত্রীকে অনুরোধ করব, যেহেতু মন্ত্রী মহোদয় নাই, এই 2 ইউনিয়নের কুষ্টিয়ার সঙ্গে দৌলতপুরের সঙ্গে হেডকোয়ার্টারের সঙ্গে যোগাযোগ ব্যবস্থার জন্য ভাগজোতের নিচে একটি ব্রিজ এবং শুকার ঘাটের নিচে একটি ব্রিজ স্থাপন করার জন্য আমি আকুল আবেদন করব। দৌলতপুরে 6 লক্ষ মানুষের বাস, 4,04,200 ভোটার, একটি 50 শয্যা বিশ্ব হাসপাতাল আছে। হাসপাতালের অবস্থা খারাপ না, তবে এইখানে এত পরিমাণ ডেলি রুগী হয়, আপনার সেখানে এই হাসপাতালটি 100 শয্যা করার জন্য আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে অনুরোধ করব। তাছাড়া আমার ওই যে বললাম 42 কিলোমিটার বর্ডার, মুর্শিদাবাদ জেলার জলঙ্গি, নদিয়া জেলার করিমপুর, এই 2টা ইন্ডিয়ান বর্ডার। এখান দিয়ে প্রচুর মাদক আসে, কিন্তু বিজেপির সংখ্যা তো কম, বিজেপির ক্যাম্প কম, বিজেপি মাঝে সাঝে প্রচুর মাদক ধরে। আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করব এখানে বিজেপি ক্যাম্প বাড়িয়ে দেওয়ার জন্য এবং বিজেপির সংখ্যা বাড়িয়ে দেওয়ার জন্য। কারণ সত্যি কথা যেটা, 8 কিলোর ভিতরে নাকি পুলিশ
কাজ করতে পারে না, এটা পুলিশ বলে। তবে পুলিশ ইচ্ছা করলে সব পারে। আমার দৃঢ় বিশ্বাস, পুলিশ যদি মনে করে আইন শৃঙ্খলা এবং এই মাদক ব্যবসা বন্ধ করতে, পুলিশ পারে। মাননীয় আমাদের এসপি মহোদয় অত্যন্ত সৎ। মাননীয় সদস্য আধা মিনিট ব্যয় করেছেন টাইম চাইতে, সেই আধা মিনিট আর 1 মিনিট 1.5 মিনিট বাড়ানো হলো, 1.5 মিনিট। ধন্যবাদ। মিনিট মাননীয় স্পিকার আগেই বলেছে, আমি আপনার কাছে কৃতজ্ঞ। আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করব, আমার উপজেলায় যারা সাব ইন্সপেক্টর আছে সব ছাত্রলীগের ছেলে, তাদের সমস্ত ছাত্রলীগের ছেলে, তারা ওই এখনো আওয়ামী লীগের দোসরদের সাথে তাদের গোপন আতাত, এবং যারা মাদক ব্যবসা করে তারা অধিকাংশই আওয়ামী লীগের ওই দোসররাই এখনো মাদক ব্যবসার সাথে জড়িত। তাই এই ছাত্রলীগের সন্ত্রাসীদের অতি সত্বর আমার উপজেলা থানার থেকে প্রত্যাহার করার জন্য আমি আকুল আবেদন জানাচ্ছি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। মাননীয় স্পিকার, বিশেষ করে যেহেতু বর্ডার অঞ্চল, আগেই বলেছি 42 কিলোমিটার বর্ডার, এখানে অস্ত্রও আছে এবং গত নির্বাচনের আগে প্রচুর অস্ত্র এসছে এই বর্ডার দিয়ে। আমাকে ডিজিএফ এর ডিডি নিজে আমাকে দাওয়াত দিয়ে চা খাওয়ার জন্য সার্কুলারে ডেকে নিয়েছে, বলছে আপনার বর্ডার দিয়ে প্রচুর অস্ত্র আসতেছে, একটু আপনার দল দিয়ে এগুলি একটু কন্ট্রোল করার চেষ্টা করেন এইগুলি। তবে বিজেপি প্রচুর চেষ্টা করে, আমি বিজেপির দোষ দেব না। তবে ওই যে ছাত্রলীগের পান্ডারা দারোগা, ওই দারোগারা এইসব করায়, তারা এখনো আওয়ামী লীগের ওই দোসরদের সাথে সম্পর্ক। আরেকটি কথা, আমি মাননীয় শিক্ষামন্ত্রী এখানে আছেন কিনা, গত আওয়ামী লীগের 16 বছর জি, নেক্সট সেশন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। বগুড়া 4 কি ব্যাপার মিস্টার শাহজাহান চৌধুরী, আপনি বারবার দাঁড়াচ্ছেন, কি বিষয়? মিস্টার শাহজাহান চৌধুরী, প্রোগ্রাম 15, মিস্টার শাহজাহান চৌধুরী। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আসলে বারবার দাঁড়াচ্ছি যে একটা ব্যথা নিয়ে। আজকে আমাদের চট্টগ্রামে নিউ মার্কেটের সাথে একটি কলেজ আছে, ওই কলেজে যেই নিউ মার্কেটে 36শে জুলাই 29শে জুলাই একটা মহাসমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা আক্রমণ করেছিল, আজকে তারাই, যাদের নাম লিস্টেড আছে ফেসবুকে ছবিগুলা দেখবেন, যারা নিউ মার্কেটে আক্রমণ করেছে তারাই আজকে সিটি কলেজে একটি ছাত্র সংগঠন, অর্থাৎ সেইখানে সাধারণ ছাত্রদের একটি সমাবেশে ওই সশস্ত্র সন্ত্রাসীরা আক্রমণ করে শুধু একটা পিকচারকে নিয়ে, এবং একজনের পা কর্তন করে ফেলেছে মাননীয় স্পিকার। তাই আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এখানে আছেন, এই অবস্থায় চট্টগ্রামে এখনো তাদের নামে মামলাও আছে। এই সমস্ত ছেলেদের ব্যাপারে এই যে একটি ঘটনা অশান্ত সৃষ্টি করার জন্য, চট্টগ্রামের শান্ত পরিবেশকে অশান্ত করার জন্য সিটি কলেজের নামদারি পার্শ্ববর্তী এলাকার অস্ত্রধারীরা যাদের নামে মামলা আছে, তারা যে সাধারণ ছাত্রদের উপর আক্রমণ করে একটি পা কেটে নিল, এই ব্যাপারে আপনার দৃষ্টি আকর্ষণ করছি এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় এইখানে আছেন, এই বিষয়টা মাননীয় সদস্য বিশেষভাবে দেখার জন্য মাননীয় সদস্য আপনি এই ব্যাপারে যথাযথ নিয়মে নোটিশ দেন, তখন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জবাব দিবেন। থ্যাংক ইউ। আলোচনায় অংশ কিছু বলবেন? আমি শুধু মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনি যেহেতু মাননীয় সংসদ সদস্যকে ফ্লোর দিয়েছেন, কারেন্ট ইস্যুজ নিয়ে কথা বলেছে, কোন বিধিতে দিয়েছেন অবশ্যই জানি না, তো যেহেতু একটা আমাদের উপরে একটা ব্লেম চাপানোর বিষয় হয়েছে রাজনৈতিক দল হিসেবে, আমার কাছে কারেন্ট নিউজ তো মাননীয় স্পিকার স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে আসে বিভিন্ন ইন্টেলিজেন্স রিপোর্ট থেকে। আমি এটুকু জানি চট্টগ্রামে একটা আজকে এরকম ঘটনা হয়েছে, ইন বিটুইন ছাত্র শিবির এবং ছাত্রদল, এইভাবে একটা নিউজ বেরিয়েছে। প্রকৃত ঘটনা জানতে গেলে আমার একটু সময় লাগবে, আমি প্রয়োজনে সেটার উপরে 300 বিধিতে বিবৃতিও দিতে পারবো। তবে একতরফাভাবে ব্লেম আমি যেমন দিতে চাই না, মানে সদস্যরও উচিত নয় কোনো ইনকোয়ারি ছাড়া একটা রাজনৈতিক দলের উপরে আক্রমণ হয়েছে ইত্যাদি। তা আমি মনে করি উনি
নোটিশ দিলেও আমি বলবো যে আমাকে সময় দিতে হবে, আমি 300 ভিত্তিতে বিবৃতি দেব। আর আমি অনুরোধ করব কোনো তদন্ত ছাড়া অতীতের কালচার মতো এক পক্ষ আরেক পক্ষকে দোষারোপ না করি। আমরা যদি এরকম কোনো ঘটনা হয় সেটা অবশ্যই থানায় মামলা দায়ের করতে হবে, যথাযথ তদন্ত হবে এবং সুষ্ঠুভাবে সেটা তদন্ত প্রক্রিয়া চলবে। তো ইনকোয়ারির আগেই যদি আমরা পরস্পরকে দোষারোপ করি, এই কালচার থেকে আমরা বেরিয়ে যাই। ধন্যবাদ স্পিকার। ধন্যবাদ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মাননীয় সদস্য বসুন। আমাদের চট্টগ্রামের মাননীয় সদস্য বারবার দাঁড়াচ্ছিলেন, আমি জানতাম না কি বিষয়ে, জানার পরে যখন দেখলাম সাম্প্রতিক একটা ঘটনা, অফকোর্স দেয়ার আর সাম রুলস অ্যান্ড রেগুলেশন টু কন্ডাক্ট দিস হাউস অ্যান্ড সেশন, উই শুড ফলো দ্যাট। থ্যাংক ইউ। আলোচনায় অংশগ্রহণ করবেন বগুড়া 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মুশাররফ হোসেন। আপনার সময় 4 মিনিট। ধন্যবাদ। মাননীয় স্পিকার, খুব অল্প সময় মাননীয় স্পিকার আপনার কাছে সময় আবেদন করেই আমার বক্তব্য শুরু করছি। প্রথমে শুরু করছি আমাদের মহান স্বাধীনতা ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের জাতীয় সংসদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী, বগুড়ার কৃতি সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সন্তান জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাই মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এটা আমার সেকেন্ড টাইম জাতীয় সংসদে এসেছে মাননীয় স্পিকার। আমি বলতে চাই, বাংলাদেশের ইতিহাসে দিস ইজ দ্য রেড লেটার ডে অফ মাই লাইফ অ্যান্ড আওয়ার নেশন, বিকজ 2018 সালে 30শে ডিসেম্বর যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক ক্যাজুয়ালিটি ঘটেছে এবং অনেক মানুষ 2018 সালে 30শে ডিসেম্বর মারা গিয়েছিল, হতাহত হয়েছিল। সেই নির্বাচনে বাংলাদেশের 6 জন এমপির ভিতর আমি একজন এমপি হিসাবে নির্বাচিত হয়েছিলাম। আমার নির্বাচনী এলাকায় কাহালু নন্দীগ্রাম 39, বগুড়া 4-এ সেই নির্বাচনের দিন ভোট চুরি করতে গিয়ে আওয়ামী লীগ এবং যুবলীগের 2 জন ভোট চুরি করতে গিয়েছিল ভোট কেন্দ্রে। তাদেরকে সাধারণ জনতা ধরে ধোলাই দেওয়ার পরে তারা কিন্তু মৃত্যুবরণ করেছিল। হোক সে জাতির যে বর্ণের, আমি তার বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি। তবে আমি এইটুকু বলতে চাই মাননীয় স্পিকার, এইরকম নির্বাচন বাংলাদেশের ইতিহাসে হয়তো আর কোনোদিন হবে না। বিএনপির মতো জনপ্রিয় দল আর কোনোদিনই 6 আসন নিয়ে এই জাতীয় সংসদে আসবে না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনাকে বলতে চাই যে আজকে আমরা যেই মহান সংসদে দাঁড়িয়ে কথা বলছি মাননীয় স্পিকার, আজকের এই জাতীয় সংসদে দাঁড়িয়ে কথা বলছি এই নির্যাতন নিপীড়িত জনপদের যে অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যতটা নির্যাতন, গুম, অত্যাচার এবং হয়রানির শিকার হয়েছে, এভাবে অন্য দলগুলো কম হয়েছে। আমার পার্টির সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং তার ভাই আরাফাত রহমান কোকো এখানে 111-এর টর্চার সহ্য করতে না পারে দেশের বাহিরে গিয়েছিল। দেশ থেকে ফিরে এসে বিদেশ থেকে ফিরবে যে মানুষ সুস্থ জীবন নিয়ে, কিন্তু সে মানুষ আর সুস্থ জীবন নিয়ে ফিরতে পারে নাই, ফিরতে হয়েছে তাকে কফিনে মুড়ে বাংলাদেশের। সেদিন তার কফিনের পাশে দাঁড়িয়ে ক্রন্দনরতভাবে বেগম খালেদা জিয়া আমাদের নেত্রী বলেছিল, যারা আমার সন্তান এবং এই জাতির সঙ্গে অন্যায় করেছে তাদের বিচার বাংলাদেশের মাটিতে নয়, সারা পৃথিবীতে মানুষ দেখবে, আল্লাহ তার বিচার করবে। মাননীয় স্পিকার, আমরা সেদিন দেখেছিলাম মাননীয় স্পিকার কত কষ্ট, কত বঞ্চনা নিয়ে বেগম খালেদা জিয়া জীবনে আনকম্প্রোমাইজ লিডারশিপ হিসাবে তিনি বাংলাদেশের জাতীয়তাবাদী আদর্শ ধারক বাহক হিসেবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরে তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন এই জাতীয়তাবাদী দলকে সুসংগঠিত করে। তিনি বলেছিল যে কারোর সঙ্গে সাম্য আর সবার সঙ্গে সাম্য নিয়ে আমি রাজনীতি করতে চাই, আমি কোথাও বিভাজন সৃষ্টি করতে চাই না। আমার বক্তব্য হচ্ছে বাংলাদেশের গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠিত হোক, বেগম খালেদা জিয়া সেখান থেকে আবার ফিরবে গণতন্ত্রের মাঠে, কিন্তু তাকে ফিরিয়ে দেওয়া হয়নি। আবার সেই বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করে প্রমাণ করলেন তিনি আনকম্প্রোমাইজ লিডারশিপ হিসাবে এই বাংলাদেশে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। গণতন্ত্রের জন্য তিনি সর্বোচ্চ ত্যাগ দিয়ে গিয়েছেন, যেই গণতন্ত্র আমরা ভোগ করছি। মাননীয় স্পিকার, আপনি দেখেছেন এই যে 5ই আগস্টের যে যুদ্ধ হয়েছে বাংলাদেশের ছাত্রদল, যুব ছাত্রদল থেকে শুরু করে ছাত্র নেতারা থেকে শুরু করে সকল রাজনৈতিক দল যখন মাঠে ছিল, তখন আমরা দেখেছি যে প্রত্যেক দলেরই মানুষ মারা গিয়েছে, কিন্তু
কিন্তু সবচাইতে ইনজুর এবং ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীরা। তারা সবচেয়ে জীবন দিয়ে মৃত্যুবরণ করে গিয়েছে। প্রায় সেখানে প্রায় 87 জন মানুষ, 1000 জন মানুষের ভিতর 487 জন মানুষ হচ্ছে বিএনপির মাননীয় স্পিকার। এই 36শে জুলাই কিন্তু একদিনও হয়নি মাননীয় স্পিকার। 17 বছরের ফল এই জাতীয় সংসদে বিএনপি এবং অপোজিশন যারা আছে তারা সবাই মিলে কিন্তু যুদ্ধ করেছে। আমরা দেখেছি সেই যুদ্ধেই কিন্তু ক্ষতিগ্রস্ত সবচাইতে বেশি আমাদের নেতা জনাব তারেক রহমান মাননীয় স্পিকার। যে আপনি আধা মিনিট নিয়েছিলেন টাইম চাইতে, এই জন্য আধা মিনিট যোগ করে আরো 2.5 মিনিট দেয়া হলো। আমার এলাকার উন্নয়নের কথাই বলিনি, মাননীয় প্রধানমন্ত্রী কথা বলিনি, বগুড়া গিয়েছে। মাননীয় স্পিকার, আপনি জানেন বগুড়া আমার নির্বাচনী এলাকা, 39 বগুড়া 4 আমার নির্বাচনী এলাকায়। সেখানে বগুড়ার যে মধ্য স্পট, বগুড়া উত্তরাঞ্চলে হাব হিসাবে খ্যাত, সেখানে যে আমাদের বিমানবন্দরটি হয়েছে দীর্ঘদিন আগে, অনেকে হয়তো মনে করে যে জনাব তারেক রহমান নির্বাচিত হয়েছে, বগুড়াবাসী সব মনে হয় বগুড়ায় চায়। নো মাননীয় স্পিকার, এইটা হচ্ছে বগুড়া উত্তরাঞ্চলে হাব। এখানে দীর্ঘদিন আগে থেকে বিমান ঘাঁটি ছিল। ওখান থেকে যদি বিমান ধরতে যাই তাহলে আমার সৈয়দপুরে 2 ঘন্টা জার্নি করে যেতে হয়। ওখান থেকে যদি বিমান ধরতে যাই তাহলে রাজশাহীতে যেতে হয় 2 ঘন্টা। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই, তিনি 20 তারিখে বগুড়ায় গিয়েছিলেন। বগুড়া 150 বছরের ইতিহাসে সর্ববৃহৎ পৌরসভা 21টি ওয়ার্ড নিয়ে গঠিত। গত 20 তারিখে তিনি সেটাকে সিটি কর্পোরেশন ঘোষণা করেছে। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, বগুড়া জেলা বিএনপির সেক্রেটারি, ভারপ্রাপ্ত সেক্রেটারি হিসেবে বলতে চাই, আমি আমার নেতা সবাইকে নিয়ে আমরা গতকালকে বগুড়ায় যখন তাকে নিয়ে ঘুরেছি, আমরাই পরিশ্রান্ত হয়ে গিয়েছি, আমরা লড়তে পারছি না। কিন্তু আমার নেতা যেভাবে জোরালোভাবে প্রায় 13টা প্রোগ্রাম করে তিনি মধ্যরাতে 2টায় তার গাড়ি বহরের সঙ্গে আমি ঢাকায় ফিরেছি। আমি বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে স্পিডে ঘুরছে, সেই স্পিডের চলমান গতিকে আরও সাবলীল করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যেটা করছে, আমরা সেটাকে বাস্তবায়ন করতে চাই। মাননীয় স্পিকার, আপনি জানেন যদি রেলে চড়ে বগুড়ায় যেতে হয় 7 ঘন্টা সময় লাগে ঈশ্বর দিয়ে ঘুরতে। আর আমি যখন এমপি ছিলাম 2018 সালের 30 ডিসেম্বরের নির্বাচনে, এই নির্বাচনে আমরা রেল লাইন পাস করেছিলাম, কিন্তু এই রেল লাইনটা বগুড়া পৌঁছাইতে আমরা দেখেছি যদি ডাইরেক্ট কোনো রেল লাইন যায় আমরা 3.5 ঘন্টায় কিন্তু বগুড়া পৌঁছে যাবো। মাননীয় স্পিকার, এই যে 19 বছরে বগুড়াকে যে ট্যাগ লাগিয়ে সারা বাংলাদেশে কিন্তু ট্যাগ আপ হয়েছে, কিন্তু বগুড়া সবচাইতে বেশি ট্যাগ আপ হয়েছে। সে কোথায় কি করেছে, আমি এমন একজন আর্মি অফিসারের কথা শুনেছি যিনি বিগত সরকারের দায়িত্ব পেয়েছিল তাদের এসএসএফ বা সিএসএফ এর কারণে তাদের প্রধানমন্ত্রী প্রোটোকলে, কিন্তু দোষ ছিল তাকে শেষ প্রশ্নটা করা হয়েছিল, আপনি বিয়ে কোথায় করেছেন? বাড়ি কুমিল্লা, বিয়ে করেছে বগুড়ায়, জন্য বগুড়ায় তার চাকরি। সেখান থেকে তার অ্যাপয়েন্টমেন্ট যেদিন দিবে, অ্যাপয়েন্টমেন্ট লেটারের সময় ক্যান্সেল করে বলেছিল উই আর সরি, নাও উই ক্যান গো টু দ্য ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। মাননীয় স্পিকার, বগুড়াকে সবচাইতে বেশি ট্যাগাইজ করা হয়েছে, কারণ একটাই, এই 17 বছরে যতগুলো মানুষ কলেজ এবং বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়েছে, অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক 9 বৈশাখ 1433, 22 এপ্রিল 2026 তারিখ রোজ বুধবার বিকাল 3 ঘটিকা পর্যন্ত মুলতবি করা হলো। আপনাদের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।